আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি অর্গানিক কেমিস্ট্রি 7 নাম্বার লাইভ ক্লাসে। সো তোমরা যারা আসা শুরু করেছো, আমরা একটু সময় নিব আমাদের লাইভ ক্লাস শুরু করার জন্য। সবাই চলে আসলে আমরা লাইভ ক্লাসটা শুরু করব। তো একটু জানিয়ে রাখি, ফিল সায়েন্সের পক্ষ থেকে অর্গানিক কেমিস্ট্রির উপর 10টি ফ্রি ক্লাস দেওয়া হচ্ছে। এই 10টি ফ্রি ক্লাসে আমরা অর্গানিক কেমিস্ট্রির ট্রেডিশনাল ওয়ে থেকে বের হয়ে স্মার্ট ওয়েতে কীভাবে অর্গানিক কেমিস্ট্রি পড়তে হয় সেই ব্যাপারটা দেখব। অর্থাৎ আমরা ম্যাক্সিমামই অর্গানিক কেমিস্ট্রি মুখস্থ করি, আসলে মুখস্থ করলে সেটা 2-3 দিন পর ভুলে যায়, আবার পড়তে হয়। তার চেয়ে বরং যেটা পড়বো সেটা কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, এই ব্যাপারটা বুঝে বুঝে পড়তে হবে। বুঝে বুঝে পড়ার মজাই আলাদা। সো আজকের ক্লাসে আমরা বুঝে বুঝে দেখব অ্যারোমেটিক যৌগের মেকানিজম বা অ্যারোমেটিক যৌগের খুব ইম্পর্টেন্ট কিছু টপিক। রেজোন্যান্স, বেনজিনের রেজোন্যান্স, পজিশন, অর্থো, প্যারা, মেটা গ্রুপ, অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেট, এই 5টা টপিক আজকের ক্লাসে আমরা দেখব। আজকের ক্লাসের এই টপিকগুলো থেকে বা এই যে টপিকগুলো পড়াবো এখান থেকে আমাদের পরীক্ষা অনেক বেশি প্রশ্ন আসে। সো আমাদেরকে এই টপিকগুলো একটু ভালো করে দেখতে হবে। আচ্ছা, বিগত আমরা অর্গানিক কেমিস্ট্রির উপর 6টি লাইভ ক্লাস নিয়েছি। তার 5টি ক্লাস ছিল নর্মাল মেকানিজম, একটি ক্লাস ছিল অ্যারোমেটিক যৌগ নিশ্চিতকরণ। সো আজকে হচ্ছে আমাদের লাস্ট মেকানিজম। আজকের পর আর মেকানিজমের ক্লাস নিব না, আজকে লাস্ট মেকানিজমের ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব লাস্ট মেকানিজমের ক্লাসে আজকে আমরা দেখব অ্যারোমেটিক যৌগের মেকানিজম। ওকে, অ্যারোমেটিক যৌগের বেশ কয়েকটা ব্যাপার স্যাপার দেখেই মেকানিজমটা বিদায় দিব। আগামী ক্লাস থেকে আমরা প্রস্তুতি শুরু করব। ওকে, আসলে মেকানিজম কিন্তু এখানেই শেষ নয়, মেকানিজম আর অনেক আছে। তারপর আমরা বলেছি আমরা মোটামুটি তোমাদেরকে ফুল হয়তো শেষ করাবো না, আমরা তোমাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিব, স্টাইলটা দেখিয়ে দিব। এরপর যার ভালো লাগবে, নেশায় বুদ্ধ হবে, সে আমাদের এই স্টাইল ফলো করে পড়াশোনা করবে। আচ্ছা, সো তোমরা যারা আসা শুরু করেছো, আজকের অর্গানিক কেমিস্ট্রির 7 নাম্বার লেকচার লাইভ ক্লাসটা প্রতিদিনের মতো করে ছড়িয়ে দাও 56,000 বর্গ মাইল। তোমরা যারা লাইভ ক্লাসে আসা শুরু করেছো, আজকের ক্লাসটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকে এমন কিছু টপিক পড়াবো যে টপিকগুলো বইয়ে পড়তে গেলে অনেক বেশি কঠিন মনে হবে, বাট আজকে আমরা খুব সহজে ব্যাপারগুলো দেখবো ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটা আমি চাই প্রত্যেকটা গ্রুপের সবাই যাতে করে, তাই তোমরা ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করে দাও, মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। যে যা বলবে বলুক, তোমরা কোনো কথা শোনার দরকার নেই। আমাদের কাজ, আমাদের উদ্দেশ্য খুবই সৎ। আমরা কি চাই, সারা বাংলাদেশে এটা পরিবর্তন আসুক, মুখস্থ বাদ দিয়ে বুঝে বুঝে পড়ার পরিবর্তন আসুক। তাই যে যা বলবে বলুক, আমরা শেয়ার করতে থাকি। ওকে, তাহলে আজকের লাইভ ক্লাসটা ফেসবুক গ্রুপগুলোতে দিয়ে দাও, ফেসবুক গ্রুপগুলোতে দিয়ে দাও। তুমি যত ফেসবুক গ্রুপে কানেক্টেড আছো সবগুলো ফেসবুক গ্রুপ আজকে লাইভ ক্লাসটা দিয়ে দাও, যাতে করে সবাই ক্লাসটা করতে পারে। দেন তুমি যত মেসেঞ্জার গ্রুপে জয়েন আছো, সেটা স্কুল কলেজের হতে পারে, ফ্রেন্ড সার্কেলের হতে পারে, সাবদের হতে পারে, সমস্যা নাই। যে কোনো গ্রুপে আমাদের এই ফ্রি ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও, যাতে করে স্টুডেন্টরা করে উপকার আসতে পারে। নাম্বার 3, সবচেয়ে সহজ একটি কাজ করতে হবে, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকতে হবে, যাতে করে তারা এই ক্লাসের সন্ধানটি পেয়ে ক্লাসে চলে আসতে পারে। আশা করি তোমরা খুব দ্রুত শেয়ার করছো, মেনশন করছো এবং মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দিচ্ছ। সো আমি শুরু করতে পারি ক্লাসটা, ভালো করে খেয়াল করো। এবং ক্লাস শেষ করে যা যা পড়াবো সব কিছুর সাথে সাথে নোট শেয়ারিং গ্রুপে শেয়ার করতে হবে। এটা আসলে খারাপ কিছু না। ফ্রেন্ডরা হয়তো অনেক সময় বলবে যে ট্যালেন্ট, তারপর আরও বিভিন্ন পিঞ্চ করবে। আসলে এই পিঞ্চ করাটা পিঞ্চ মনে করিও না। ফ্রেন্ডরা যে যা বলবে বলুক, আমি আমার স্বকীয়তা বজায় রাখবো। আমি ক্লাসে যা যা পড়বো সাথে সাথে নোট করব সুন্দর করে, তারপর সেই নোট একবার চোখ বুলিয়ে নোট শেয়ারিং গ্রুপে শেয়ার করব। ফ্রেন্ডরা যা যা বলবে বলুক, সমস্যা নাই, আমি করতে থাকবো এই কাজটি, এটা আমার জন্য লাভজনক। ওকে, আচ্ছা তাহলে আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি। সো আজকের অর্গানিক কেমিস্ট্রির 7 নাম্বার লাইভ ক্লাস, মেকানিজমের লাস্ট লাইভ ক্লাস, সো স্পেশাল একটি লাইভ ক্লাস। আজকের লাইভ ক্লাসে আমরা 5টা টপিক দেখব। নাম্বার 1, নর্মাল রেজোনেন্স কাকে বলে, রেজোনেন্সের ব্যাপারটা দেখব। ওকে, নাম্বার 2, বেনজিনের রেজোনেন্সটা দেখব। নাম্বার 3, বেনজিনের পজিশন চিনব। নাম্বার 4, অর্থো, প্যারা, মেটা গ্রুপ দেখব। নাম্বার 5, অ্যাক্টিভেট এবং ডিঅ্যাক্টিভেট, এই ব্যাপারটা আমরা দেখব। ওকে, তাহলে চলে আসো ফার্স্ট অফ অল রেজোনেন্সে আসি। খুব মজার, রেজোনেন্স ব্যাপারটা খুবই মজার। ওকে, আচ্ছা আজকে থেকে আমাদের একটা স্লোগান হয়ে যাবে রেজোনেন্স নিয়ে। ওকে, তাহলে আসো, রেজোনেন্স ব্যাপারটা খুবই চমৎকার, খুবই মজার। সবাই একটু ভালো করে দেখো, রেজোনেন্স, এটার আবার হিস্ট্রি আছে অনেক বিশাল, আমি হিস্ট্রিতে যাব না। রেজোনেন্স নামটা কিভাবে এসেছে, কোথায় থেকে এসেছে, এটা নিয়ে অনেক পুরাণ কাহিনী আছে। সো ওই পুরাণ কাহিনীতে আমরা যাব না, ওটা আমরা হয়তো অন্য কোথাও পড়াবো তোমাদেরকে। বাট রেজোনেন্সের উপর আমি ছোট্ট করে বলছি, দেখো রেজোনেন্সের বাংলা হচ্ছে অনুরণন। ঠিক আছে, নামটা খুবই সুন্দর, অনুরণন। ঠিক আছে, বানানটা একটু খেয়াল রাখতে হবে, অনুরণন। আচ্ছা, অথবা এটা মধ্যন ন দিয়ে লেখা হয়, অনেকে মধ্যন ন দিয়ে লিখে। আচ্ছা, বানানটা একটু খেয়াল রাখতে হবে, অনুরণন। আচ্ছা, রেজোনেন্স বলতে পারো, সমস্যা নাই, রেজোনেন্সই বলা হয় এটাকে, রেজোনেন্স বা অনুরণন। ওকে, ভালো কথা। তো রেজোনেন্স ব্যাপারটা কি, যদি আমি ফিলিংস দিই, তোমাকে ফিল করাই রেজোনেন্স ব্যাপারটা, তাহলে ফিলের যে ভাষা, ফিলের ভাষায় রেজোনেন্স মানে হচ্ছে পাই ইলেকট্রন
এর দৌড়াদৌড়ি, পাই ইলেকট্রনের দৌড়াদৌড়ি, এটা হচ্ছে রেজোনেন্স। এবং রেজোনেন্সের ফলাফল কি? রেজোনেন্সের ফলাফল কি? রেজাল্ট কি? রেজোনেন্সের ফলাফল হচ্ছে ছ্যাঁকা খাওয়া। রেজোনেন্সের ফলাফল হচ্ছে ছ্যাঁকা দেওয়া, ছ্যাঁকা দেয়া। আজকে আমরা দেখব কিভাবে ছ্যাঁকা দেয়, ছ্যাঁকা দেওয়া বা ছ্যাঁকা দেয়া। ওকে, তাহলে সহজ কথায় যদি বলি, এত কঠিন ভাষায় না গিয়ে, রেজোনেন্স মানে কি? রেজোনেন্স মানে হচ্ছে পাই ইলেকট্রনের দৌড়াদৌড়ি। রেজোনেন্স মানে পাই ইলেকট্রনের দৌড়াদৌড়ি, আর রেজোনেন্সের ফলাফল হচ্ছে ছ্যাঁকা দেওয়া। কেউ যদি রেজোনেন্সের মধ্যে থাকে, মনে করতে হবে সে ছ্যাঁকা দিচ্ছে। কেউ যদি রেজোনেন্সের মধ্যে থাকে, মনে করতে হবে সে ছ্যাঁকা দিচ্ছে। আচ্ছা, তাহলে রেজোনেন্স মানে কি? রেজোনেন্স মানে হচ্ছে পাই ইলেকট্রনের দৌড়াদৌড়ি। এবং রেজোনেন্সের ফলাফলটা কি? রেজোনেন্সের ফলাফল হচ্ছে ছ্যাঁকা দেওয়া। সোজা কথায় রেজোনেন্সের ফলাফল ছ্যাঁকা দেওয়া। আচ্ছা, সো দেখো এবার এই ব্যাপারটা একটু আমরা দেখব। সো এই কথাগুলো একটু করে ফিল করব। মনে করো আমি কার্বনেট আয়নটাকে নিলাম, এটা একটা আয়ন, ডেফিনেটলি কার্বনেট। এই আয়নটাকে নিলাম বা যৌগমূলক, এটাকে আমরা নিলাম। এটার স্ট্রাকচারকে বিশ্লেষণ করে এই ব্যাপারগুলো বোঝার ট্রাই করব। সো কার্বনেটের স্ট্রাকচারটা কেমন? কার্বনেটের স্ট্রাকচার হবে, একটা কার্বন থাকবে, 3টা অক্সিজেন থাকবে, রাইট? হ্যাঁ, এবং একটা কার্বনের 4টা ইলেকট্রন। সো 4টে ইলেকট্রন থাকার কারণে 2টা ইলেকট্রন সে অক্সিজেনের সাথে শেয়ার করবে, একটা এই অক্সিজেনের সাথে শেয়ার করবে, আর একটা এই অক্সিজেনের সাথে শেয়ার করবে। কারণ কার্বনের হাত হতে পারে 4টি, কার্বনের 4টি হাত হতে পারে, 4টে ইলেকট্রন দিয়ে দিলাম। আচ্ছা, এখন অক্সিজেনের হাত তো 2টি, বা অক্সিজেন তো 2টি ইলেকট্রন শেয়ার করেই বন্ড করে, তাহলে এই অক্সিজেন 2টি করলো, ওকে, খুব সুন্দর, আর তার 2টো মুক্ত জোড় রয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই অক্সিজেন, তারও তো 2টো হাত করবে সে। যদি সে 2টো হাত করতে না পারে, তাহলে কি করবে? অক্সিজেন তো 2টো হাত করবে, কিন্তু কার্বন তো আর হাত অ্যাভেলেবল নাই 2টো হাত করার মতো। সো কার্বন কি করবে? কিছু করার নাই। তখন এই অক্সিজেন আরেকজনের সাথে হাত করবে, এই যে দিকে আরেকজন এর সাথে হাত করবে, এই অক্সিজেনও আরেকজনের সাথে হাত করবে, কারণ অক্সিজেনের 2টা হাত করতেই হবে, আনালে সে তো হজম যাবে না তার। তাহলে অক্সিজেনের 2টো হাত করতেই হবে, তাই সে এদিকে অন্য একজনের সাথে হাত করবে। বুঝতে পেরেছো? তো মনে করো ওদিকে কে আছে আমরা জানি না, হাইড্রোজেন থাকতে পারে, মনে করো এইচ আছে, হাইড্রোজেন আছে, এ পাশে হাইড্রোজেন আছে, থাকতেই পারে হাইড্রোজেন। যদি হাইড্রোজেন থাকে, তাহলে তখন যৌগটা হয়ে যায় H2CO3, কার্বনিক অ্যাসিড, এরকম হতে পারে। তো মনে করো হাইড্রোজেন থেকে ইলেকট্রনগুলো অক্সিজেন নিয়ে নিল, তাহলে হাইড্রোজেন থেকে যদি ইলেকট্রন অক্সিজেন নিয়ে নেয়, এই হাইড্রোজেন থেকেও যদি ইলেকট্রন এই অক্সিজেন নিয়ে নেয়, কেন নিবে? হাইড্রোজেন ফৈন্নির ঘরে ফৈন্নি, ঘুমায় থাকে, হিসাব থাকে না, তার তড়িৎ ঋণাত্মকতা কম, অক্সিজেনের বেশি, তাই হাইড্রোজেন থেকে অক্সিজেন ইলেকট্রন নিয়ে নিতে পারে। যদি নিয়ে নেয়, তখন এটা মাইনাস হয়ে যাবে, এখানেও একটা মাইনাস হয়ে যাবে, এবং এটা মুছে যাবে। তো আসলে বেসিক্যালি আমরা যে কার্বনেট আয়নটা দেখাই, ওইটা হচ্ছে পাশে কারোর কাছ থেকে ইলেকট্রন নেওয়ার পরে এই অবস্থা দেখা যায়, এই যে এটাই হচ্ছে সেই অবস্থাটা। তাহলে আমরা যখন বলবো কার্বনেট আয়ন, মনে করতে হবে সেটা কিন্তু তার সাথে আরও কিছু ছিল, যেমন H2CO3, ওইখান থেকে সে হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে হাইড্রোজেনকে আলাদা করে দিয়েছে, এরপর সে কার্বনেট হয়েছে, এই যে কার্বনেট। তাই এখানে উপরে 2 মাইনাস, 2টা মাইনাস, কার্বনেট আয়ন। তো আমরা কার্বনেট আয়নের রেজোনেন্সটা দেখলে সবচেয়ে ভালো বুঝতে পারবো। এখন আমরা কার্বনেট আয়নের রেজোনেন্সটা দেখব, এই কার্বনেট আয়নটার রেজোনেন্স আমরা দেখব। আমরা এখন কি দেখতে যাচ্ছি বলতো? কার্বনেটের রেজোনেন্স দেখতে চাচ্ছি, কার্বনেটের রেজোনেন্স দেখতে চাচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আসো কার্বনেটের রেজোনেন্স কিভাবে দেখা যায় ভালো করে খেয়াল করো, ভালো করে দেখো। ওকে, আচ্ছা, কার্বন অক্সিজেন দ্বিবন্ধনে আছে, কার্বন অক্সিজেন দ্বিবন্ধনে আছে। তো দ্বিবন্ধনে থাকলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে বেশি, কার্বনের 2.5, অক্সিজেনের 3.5। তড়িৎ ঋণাত্মকতা যার বেশি, সেই ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে নেয়। তাহলে অক্সিজেন করবে কি? এই বন্ধনকৃত ইলেকট্রন তার নিজের দিকে টেনে নিবে। যখন অক্সিজেন টেনে নিবে, তখন অক্সিজেন হয়ে যাবে মাইনাস, আমরা নিচে সেটা দেখাচ্ছি। অক্সিজেন টেনে নিলে অক্সিজেন মাইনাস হয়ে গেল, কার্বন তখন হয়ে যাবে প্লাস, কারণ কার্বনের 2টো ইলেকট্রন ছিল, একটা নিয়ে নিছে অক্সিজেন। কার্বন যখন একটা ইলেকট্রন হারিয়ে ফেলবে, কার্বন হয়ে যাবে প্লাস, আর বাকিরা তো থাকবে, বাকিদের তো সমস্যা নাই, বাকিরা থাকবে। ওকে, মুক্ত জোড়গুলা দিলাম না, ভালো কথা। তাহলে দেখো কার্বন থেকে এই যে 2টো ইলেকট্রন নিয়ে নিল, আর এরা তো আগে থেকে আছে, তাহলে কার্বন থেকে 2টো ইলেকট্রন নিয়ে নেবে, কার্বন প্লাস ও মাইনাস। তখন কার্বন বলবে, ভাই আমার জিনিস নিয়ে নিছে, আমার জিনিস নিয়ে নিছে, আমাকে কিছু দাও। কার্বন প্লাস হয়ে গেল, প্লাস হলে সে ইলেকট্রন চাইবে, ভাই আমাকে ইলেকট্রন দাও, আমাকে ইলেকট্রন দাও, আমাকে কেউ ইলেকট্রন দাও। তখন সে এদের কাছে আসবে, এই যে এদের কাছে আসবে, ভাই তোমাদের কাছে তো ইলেকট্রন এক্সট্রা আছে, আমাকে দাও, আমার জিনিস নিয়ে গেছে। তখন
এই অক্সিজেন তাকে ইলেকট্রনটা দিবে। এই অক্সিজেন তার তো এক্সট্রা ইলেকট্রন আছেই, সে কার্বন প্লাস হওয়ার কারণে তাকে ইলেকট্রনটা দিবে। যখন এই অক্সিজেন কার্বনকে ইলেকট্রনটা দিবে তখন দ্বিবন্ধনটা এই জায়গায় গঠিত হবে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তখন জিনিসটা হবে এই যে দেখো, এই জায়গায় দ্বিবন্ধন হবে আর এই জায়গায় সিঙ্গেল বন্ড থেকে যাবে। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল এখানে দ্বিবন্ধনটা ছিল, ওই অক্সিজেন ইলেকট্রন নিয়ে নেওয়াই কার্বন প্লাস হয়ে গেল, তারপর আবার এই অক্সিজেন ইলেকট্রন দিল, তখন এই জায়গায় দ্বিবন্ধন গঠিত হলো। কিছুক্ষণ পরে ওই অক্সিজেন আবার বলবে ভাই ভাই আমার ইলেকট্রন লাগবে, দিয়ে দাও দিয়ে দাও। না না আমি তোমাকে দিতে পারবো না, দিয়ে দাও তোমার জিনিস দিয়ে দাও। তাহলে এই অক্সিজেন আবার নিয়ে নিবে, কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তখন অক্সিজেন আবার যদি নিয়ে নেয় ওই অক্সিজেন আবার মাইনাস হয়ে যাবে। তখন কি হবে দেখো, এর পরের ফিগারটা দেখো, এরপরে ওই অক্সিজেন আবার নিয়ে মাইনাস হয়ে যাবে, ওই অক্সিজেন আবার নিয়ে মাইনাস হয়ে যাবে কার্বন প্লাস। তখন কার্বন বলবে ভাই নিয়ে নিছো কেন ভাই, আমার তো খিদা লাগছে, তুমি নিয়ে নিলে কেমন হবে। তখন ওই অক্সিজেনের কাছে যাবে, ভাই ও নিয়ে নিছে, তুমি হলো তোমার ইলেকট্রনটা দাও। তখন ওই অক্সিজেন তাকে ইলেকট্রনটা দিবে, তখন ওর সাথে দ্বিবন্ধনটা গঠিত হবে। এই যে দ্বিবন্ধনটা ওর সাথে গঠিত হবে। এরপরে কি হবে, এরপর আবার ওই ইলেকট্রনটা নিয়ে নিবে, কারণ বলবে ভাই আমার জিনিস লাগবে, আমার জিনিস দিয়ে দাও। একটু করে দিবে, ও কান্না করতেছে দেখে কিছুক্ষণ পর বলবে যে ভাই আমার লাগবে। এরকম হয় না, আমরা বন্ধুকে কোনো একটা কিছু দিয়ে দুষ্ট না আমার লাগবে দিয়ে দেয়, এইরকম হবে। তাহলে এরপরে কি হবে, এরপর হচ্ছে আবার অক্সিজেনটা নিয়ে নিবে। আবার যখন অক্সিজেনটা নিয়ে নিবে তখন কার্বনের এই অবস্থা হবে, আবার কার্বন কি হবে আগের মতো প্লাস আর এরা মাইনাস। তাহলে দেখো ফার্স্ট অফ অল ওর সাথে দ্বিবন্ধন ছিল, এরপর দ্বিবন্ধনটা ওর সাথে হয়েছে, এরপর দ্বিবন্ধন ওর সাথে হয়েছে। আবার কার্বন গিয়ে বলবে ভাই তুমি হলো অনেকক্ষণ তো নিয়ে নিছে, এখন হলো আমাকে একটু দাও না। তখন ওই কার্বন একে দিবে এবং এই জায়গায় দ্বিবন্ধনটা গঠিত হবে, আবার এই দ্বিবন্ধনটা গঠিত হবে। আচ্ছা, তাহলে দেখো তো কি হচ্ছে, প্রথমে এ জায়গায় দ্বিবন্ধন, তারপর এ জায়গায় দ্বিবন্ধন, তারপর এ জায়গায় দ্বিবন্ধন, অ্যাগেইন এ জায়গায় দ্বিবন্ধন, অ্যাগেইন এখানে দ্বিবন্ধন, অ্যাগেইন এখানে দ্বিবন্ধন। তাহলে দ্বিবন্ধন মানে পাই ইলেকট্রন, দ্বিবন্ধন মানে কি, দ্বিবন্ধন মানে পাই ইলেকট্রন। তাহলে পাই ইলেকট্রনটা একবার এখানে আসছে, পাই ইলেকট্রন আবার এখানে আসছে, পাই ইলেকট্রন আবার এখানে আসছে। এই যে পাই ইলেকট্রনের দৌড়াদৌড়ি, পাই ইলেকট্রন একবার এখানে, আবার পাই ইলেকট্রন এখানে, আবার পাই ইলেকট্রন এখানে, অথবা পাই বন্ড, তোমরা পাই ইলেকট্রন না বলে পাই বন্ডও বলতে পারো। পাই বন্ড, এই যে দ্বিবন্ধন যেটা আছে পাই বন্ড, পাই ইলেকট্রন বা পাই বন্ড একবার এখানে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে। তাহলে এটা দৌড়াদৌড়ি করতেছে কিনা, বিভিন্ন কার্বনের সাথে দৌড়াদৌড়ি করছে, এটাকে আমরা বলছি রেজোনেন্স। তাহলে রেজোনেন্স বলতে পাই ইলেকট্রন একজনের কাছে চলে যাবে, আবার আসবে, আবার চলে যাবে, আবার আসবে, দৌড়াদৌড়ি করা, কতক্ষণ আমার কাছে, কতক্ষণ ওর কাছে, কতক্ষণ ওর কাছে, এভাবে যে দৌড়াদৌড়ি করতেছে এটাকে আমরা বলি রেজোনেন্স। তাহলে পাই ইলেকট্রনের দৌড়াদৌড়ি, এটাকেই আমরা বলছি রেজোনেন্স। বুঝাতে পারছি তো? এই ব্যাপারটাকে আমরা এত ভেঙে ভেঙে দেখিয়েছি, বাট আমাদের নর্মালি এত ভেঙে ভেঙে দেখানো হয় না। নর্মালি রেজোনেন্সের জন্য 3টা ফিগার দেখানো হয়। এখন তোমরা সবাই 3টা ফিগার দেখো, 3টা ফিগার এবং একটা রেজাল্টেন্ট দেখানো হয়। পরীক্ষায় রেজোনেন্স কিভাবে দেখানো হয় সেটা দেখাচ্ছি। পরীক্ষায় যদি রেজোনেন্স দেখাতে হয় তাহলে দেখাবা এভাবে করে, 4টা ফিগার থাকলে হবে। ফার্স্ট অফ অল কার্বন, অক্সিজেন, অক্সিজেন, দ্বিবন্ধন, এরপর তীর চিহ্ন দিয়ে এটা মাইনাস, এর সাথে দ্বিবন্ধন, এ মাইনাস, এরপরে আবার তীর চিহ্ন দিয়ে ওর সাথে মাইনাস, ওর সাথে দ্বিবন্ধন, ওর সাথে মাইনাস, অর্থাৎ একবার দ্বিবন্ধন ওর সাথে, আরেকবার এর সাথে, আরেকবার এর সাথে। আর এই 3টাকে যখন আমরা একসাথে যোগ করব তাহলে সাম অফ করব, সাম অফ করলে ব্যাপারটা দেখাবে এই যে, ব্যাপারটা দেখাবে এমন। ভাইয়া এমন কেন? এমন দ্বারা বোঝাচ্ছে আসলে পাই বন্ধনটা দৌড়াদৌড়ি করতেছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে, দেখো তো, তুমি যখন দেখো আমার হাতের দিকে দেখলে তুমি এই ব্যাপারটা ফিল করতে পারবে। সবাই আমার হাতের দিকে দেখো, আমার হাতের দিকে দেখো, ওকে, দেখছো আমার হাত দৌড়াদৌড়ি করতেছে। তাহলে তুমি যখন অনেক ফাস্ট এই কাজটা হবে, একবার এখানে, সাথে সাথে এখানে, সাথে সাথে এখানে, সাথে সাথে এখানে, সাথে সাথে এখানে, এখানে দৌড়াদৌড়ি করবে। তাহলে এই ব্যাপারটা যখন তুমি দেখতে যাবে তখন তোমার কাছে মনে হবো যে এই জায়গায় আছে, না না একটু পর এখানে, না না ও এখানে, না না এখানে। এই যে আমার আঙ্গুলটা দেখো, তাহলে আমার আঙ্গুল কোথায় আছে তুমি বলতে পারবে না। আমার আঙ্গুলটা কোথায় আছে তুমি বলতে পারবে না,
কারণ সে দৌড়াদৌড়ি করতেছে, এই যে এখানে আছে, এরপর এখানে, এই যে এখানে, 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 এখানে। এই ব্যাপারটাকে আমরা এইভাবে করে দেখাই, রেজোনেন্সকে আমরা এইভাবে করে দেখাই, কারণ এটা দৌড়াদৌড়ি করতেছে। তো এই ব্যাপারটাকে আমরা বলি রেজোনেন্স। তাহলে রেজোনেন্স বলতে বোঝাচ্ছে পাই ইলেকট্রনের দৌড়াদৌড়ি। এখন রেজোনেন্সের ফলাফল কি? রেজোনেন্সের ফলাফল হচ্ছে ছ্যাঁকা কাওয়া, আর ছ্যাঁকা কাওয়া এটা আশীর্বাদ। এই ক্ষেত্রে ছ্যাঁকা কাওয়াটা আশীর্বাদ, বিকজ লিখে রাখো মোর রেজোনেন্স মোর স্টেবল। একটা স্লোগান তোমাদেরকে লিখে দিচ্ছি, এই স্লোগানটা লিখে রাখো, মোর রেজোনেন্স মোর স্টেবল। আজকে থেকে আমাদের জীবনের একটাই উদ্দেশ্য, আমাদের রেজোনেন্স বাড়ানো। আমাদের রেজোনেন্স বাড়াতে পারলে আমরা স্টেবল বেশি হব। এই ব্যাপারটা একটু বুঝিয়ে দিতে পারলেই মোটামুটি রেজোনেন্সটা শেষ হবে। রেজোনেন্স মানে ছেঁকা দেওয়া এবং মোর রেজোনেন্স মোর স্টেবল, এই ব্যাপারগুলো একটু বুঝিয়ে দিতে পারলে হয়ে যাবে। আচ্ছা তাহলে আসো, রেজোনেন্স মানে ছেঁকা খাওয়া, এই ব্যাপারটা কেন? ওকে, খুবই নাইস। রেজোনেন্স মানে কেন আমি ছেঁকা খাওয়া এই ব্যাপারটা বলছি, এখন আমরা সে ব্যাপারটা দেখবো। রেজোনেন্স মানে কেন ছেঁকা খাওয়া বলছেন আপনি, রেজোনেন্স পরীক্ষা আসলে এইভাবে করে দেখাবো, এটাই হচ্ছে রেজোনেন্স। এখন রেজোনেন্স মানে কেন ছেঁকা খাওয়া, খুবই চমৎকার। চলো সেই ব্যাপারটা বুঝাই। রেজোনেন্স মানে কেন ছেঁকা খাওয়া? রেজোনেন্স মানে ছেঁকা খাওয়ার কারণ বুঝতে হলে এই ব্যাপারটাকে মুছতে হবে, তারপর বুঝতে হবে। তাহলে রেজোনেন্স মানে কি? ছেঁকা খাওয়া। কেন ছেঁকা খাওয়া? এবার সেই মজার ব্যাপারটা দেখো তো। কার্বন থেকে যখন ও অক্সিজেনটা টান দিয়েছে, কার্বন থেকে যখন ও অক্সিজেনটা টান দিয়েছে, তখন কার্বন প্লাস। কার্বন তো বেইমান, জাতির বেইমান, চরম বেইমান। কার্বন প্লাস, তো এখন কার্বন প্লাস হলে বাইরে থেকে একটা নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল মানে নিউক্লিয়ন লাভার্স, আগের ক্লাসে বলা হয়েছে নিউক্লিওফাইল বলতে নিউক্লিয়াস লাভার্স। তার মানে নিউক্লিয়াস পছন্দ করার অর্থ হচ্ছে পজিটিভ চার্জ লাভার্স, পজিটিভ চার্জকে সে পছন্দ করে। তাহলে একটা নিউক্লিওফাইল কি করবে? কার্বন দিকে আসতে চাইবে, অর্থাৎ কার্বন প্লাস, তো কার্বনের মাথায় প্লাস আছে, কার্বন নিউক্লিওফাইলকে ডাকবে, ও নিউক্লিওফাইল তুমি কোথায়? আসো আসো, আমার কাছে প্লাস আছে, আসো আসো, আমার কাছে জিনিস আছে, দিব তোমাকে, দিব, আসো। তাহলে কার্বন নিউক্লিওফাইলকে ডাকবে, আসো আসো প্লিজ, আসো না, আসো না, দেখো না এই যে আছে, আমার কাছে আছে, আসো তুমি, আসো, দিব। আচ্ছা, যখন কার্বনের কাছাকাছি আসবে তখন এই অক্সিজেন কার্বনকে দিয়ে দিবে, এই অক্সিজেন যখন কার্বনকে দিয়ে দ্বিবন্ধন করে ফেলবে তখন আর এই প্লাসটা অ্যাভেলেবল থাকবে না। তাহলে নিউক্লিওফাইল চলেই আসছে, প্রায় চলে আসার পরে কার্বন বলে আমি তো অ্যাভেলেবল নাই, তুমি চলে যাও। কত বেইমানের বেইমান দেখছো। তাহলে এতক্ষণ ধরে কার্বন প্লাস ছিল, নিউক্লিওফাইলকে ডাকতেছে, আসো তুমি, আসো আসো, আমার সাথে বন্ড করো, আসো আসো, আসো আসো না প্লিজ। যখনই কাছাকাছি চলে আসছে কার্বন বলে যে আমি তো নাই। তো এই ব্যাপারটাকে ফিল দিব, দেখবা এই ব্যাপারটা কীভাবে ফিল দেওয়া যায়। দেখো আমি কার্বন, আমি কি কার্বন, মনে করো আমি কার্বন, হ্যাঁ আমি কার্বন। এরপর আমার হাতে এখন একটা জিনিস আছে, জিনিস, আমার জিনিসটা কই? এই যে এটা হচ্ছে আমার জিনিস, এটা হচ্ছে মনে করো প্লাস, পজিটিভ চার্জ, আমি কার্বন আর এটা হচ্ছে প্লাস, তো এটা হচ্ছে জিনিস। হ্যাঁ, এখন আমি নিউক্লিওফাইল আসতেছে দূর থেকে, নিউক্লিওফাইলকে বলতেছি খাবা খাবা, আসো না আসো না আসো না, দিব তোমাকে, দিব, আসো 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 তোমাকে দিব। যে মাত্র নিউক্লিওফাইল কাছাকাছি আসছে ওইটা তো নাই, ওইটা তো নাই, চলে যাও। এটা আবার কিছুক্ষণ পরে দেখো, তাহলে দেখো এই যে ভালো করে খেয়াল করো, তাহলে দুঃখিত ফ্রেমটা একটু ঠিক করো, স্ট্যান্ডটা চেঞ্জ করা হয় নাই। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে কিনা একটু দেখিও। ওকে, তাহলে দেখো কার্বন প্লাস ছিল, ব্লার হয়েছে, এটা মনে হয় ওই ইয়ে হয়েছে, ক্লিয়ার হলে একটু বলিও, ফোকাসে চেঞ্জ হয়েছে কিনা দেখো। আচ্ছা ক্লিয়ার, ওকে। তাহলে দেখো ভালো করে, এভাবে আর নিচে নামা যাবে না, নিচে নামলে সমস্যা। ওকে, তাহলে দেখো কার্বন প্লাস ছিল, নিউক্লিওফাইলকে ডাকবে, আসো আসো আমার কাছে জিনিস আছে, আসো। যে মাত্র আসবে ওর সাথে দ্বিবন্ধন করে ফেলবে, কার্বন বলবে আমি তো আর অ্যাভেলেবল নাই, আমি তো করে ফেলছি কাজ। এরপর নিউক্লিওফাইল হতাশ হয়ে চলে যাবে, নিউক্লিওফাইল হতাশ হয়ে চলে যাবে। কিছুক্ষণ পরে এই অক্সিজেনটা নিয়ে নিবে, এই অক্সিজেন কিছুক্ষণ পরে তো ইলেকট্রন নিয়ে নিল, এই যে নিয়ে নিলে কার্বন আবার প্লাস হয়ে যাবে, কার্বন সেকেন্ড টাইম আবার প্লাস হলো, কার্বন যখন সেকেন্ড টাইম আবার প্লাস হবে আবার নিউক্লিওফাইলকে ডাকবে, নিউক্লিওফাইল এর আগের বার বেইমানি করছি, ভুল করছি, ছেঁকা দিছি, মাফ করে দাও, আর করবো না, এবার আসো না প্লিজ, আমি প্লাস দেখো না আমার আছে তো, আসো একটু প্লিজ, আসো না একটু একটু আসো, আর করবো না, আসো। তারপর নিউক্লিওফাইলকে অনেক ইমোশনালি ব্ল্যাকমেল টেলেকমেল করে অনেক বুঝাইতে যাই, নিউক্লিওফাইলকে আবার আনাবে, আবার আসবে, দুম করে ও কী করবে? দ্বিবন্ধন করে ফেলবে। দুম করে যখন ও দ্বিবন্ধন করে ফেলবে কার্বন বলবে আমি তো অ্যাভেলেবল নাই, চলে যাও।
কত বেইমানের বেইমান দেখছো। তাহলে আবার নিউক্লিওফাইল এবার এত রেগে মেগে আগুন হয়ে নিউক্লিওফাইল চলে যাবে, আর অ্যাটাক করতে পারবে না। আচ্ছা, কিছুক্ষণ পরে এই ইলেকট্রন আবার অক্সিজেন টান দিয়ে ইলেকট্রন নিয়ে নিবে, নিয়ে নিল, কার্বন আবার প্লাস। এবার তো নিউক্লিওফাইলকে আবার ডাকতেছে, নিউক্লিওফাইল 2 বার ছেঁকা দিছি, ভুলে গেছে, মাফ করে দাও, মানুষ মাত্রই ভুল, কার্বন মাত্রই ভুল, মাফ করে দাও না, কার্বন মাত্রই ভুল, আর হবে না, ওরা বেইমান, ওদের সাথে আর যাবো না, তুমি আসো, তুমি ভালো মানুষ, তোমার মতো মাটির মানুষ ফেরেশতা এই দুনিয়াতে নাই, বুঝতে পারি নাই, মাফ করে দাও এবারের মতো, কার্বন মাত্রই ভুল, এবারের মতো মাফ করে দাও, আর জীবনেও করবো না, আমি বুঝতে পেরেছি তোমার মতো মানুষ নাই। আবার অনেক রিকোয়েস্ট করে ডাকবে, যে মাত্র কাছে আসবে বলতে কি হবে, ওর সাথে করে ফেলবে। তো এটাই হচ্ছে রেজোন্যান্স, ছেঁকা দেওয়া, কার্বন ছেঁকা দিবে নিউক্লিওফাইলকে, আর ছেঁকা দেওয়ার ফলে এটার একটা লাভও আছে, এই ছেঁকা দেওয়াটা পজিটিভ, এক্ষেত্রে ছেঁকা দেওয়াটা পজিটিভ। তাহলে দেখো কার্বন প্লাস হবে, নিউক্লিওফাইলকে ডাকবে অ্যাটাক করার জন্য, যেই নিউক্লিওফাইল আসবে কার্বন অ্যাভেলেবল নাই, কার্বন দ্বিবন্ধন করে ফেলছে। তো এটার একটা লাভ হচ্ছে এই যে বাইরে থেকে কেউ অ্যাটাক করতে পারে না, তাহলে নিউক্লিওফাইল তাকে কি করতে পারবে না, অ্যাটাক করতে পারবে না। তো নিউক্লিওফাইল অ্যাটাক করতে না পারলে তাহলে বাইরের কেউ আর বন্ড করতে পারবে না। তাহলে দেখো এই যে রেজোনেন্সের ফলে যত বেশি রেজোনেন্স হবে, তাহলে যত বেশি রেজোনেন্স হবে, অর্থাৎ এই পাই বন্ধনের দৌড়াদৌড়ি যত বেশি হবে, যত বেশি রেজোনেন্স হবে, তাহলে বাইরের কেউ অ্যাটাক বা বন্ড, অ্যাটাক করার পরেই তো বন্ড করে, অ্যাটাক বা বন্ড করতে পারবে না। তো অ্যাটাক বা বন্ড করতে না পারলে সেই স্থিতিশীল, কারণ কখন একটা জিনিস সক্রিয় হয় আর কখন স্থিতিশীল হয়, যদি কারোর সাথে বন্ড করে, রিঅ্যাকশন করলে সে সক্রিয়, আর যদি রিঅ্যাকশন না করে থাকে তাহলে সে স্টেবল, স্থিতিশীল। রিঅ্যাকশন না করার অর্থ স্থিতিশীল, তার মানে সে তো কারোর সাথে বন্ড করবে না, বন্ড করতে পারবে না, ফলে সেই স্থিতিশীল। তাহলে যত বেশি রেজোনেন্স হবে তত বেশি স্থিতিশীল হবে, কারণ স্থিতিশীল মানে হচ্ছে কি করবে না, সে রিঅ্যাকশন করবে না। তাহলে আমি যেটা বললাম, মোর রেজোনেন্স মোর স্টেবল, তাহলে যত বেশি রেজোনেন্স হবে এখানে তত বেশি স্টেবল হবে, যত বেশি রেজোনেন্স হবে তত বেশি স্টেবল হবে। তাহলে দেখো এই যে কেন এটা হচ্ছে, কারণ কার্বন পজিটিভ, আসো বিক্রিয়া করো আমার সাথে, আসো নিউক্লিওফাইল আসো বিক্রিয়া করি, যে মাত্র নিউক্লিওফাইল আসবে আমি তো অ্যাভেলেবল নাই, বিক্রিয়া করবো না, চলে যাও। এভাবে করে আবার ডাকবে, আবার অ্যাভেলেবল নাই, আবার ডাকবে, আবার অ্যাভেলেবল নাই, তাহলে বিক্রিয়া করবে না, বিক্রিয়া করতে পারবে না, বিক্রিয়া করতে না পারে কারণে সে স্থিতিশীল বেশি। তাহলে মোর রেজোনেন্স মোর স্টেবল, আবার রেজোনেন্স মানে ছেঁকা দেওয়া, মোর রেজোনেন্স মোর স্টেবল। আমার কথাগুলো কি বোঝা যায়? ওকে ভাইয়া, ট্রেডিশনাল পড়ে লাভ নাই, বুঝবা না এটা, এখন বুঝবে না, পড়ে ফেলো, পরীক্ষা দিতে যাও, প্রত্যেকটা প্রশ্ন দেখবা কমন, তোমার মাথায় এসবই কাজ করবে, তোমার মাথায় কাজ করবে শুধু এই কথাগুলো। ভাইয়া বলছিল মোর রেজোনেন্স মোর স্টেবল, তোমাকে 3টা যোগ দিবে, বলবে যে এখানে কে স্টেবল বেশি, তুমি দেখবা কার রেজোনেন্স বেশি, যার রেজোনেন্স বেশি তার স্টেবিলিটি বেশি। পরীক্ষা এগুলাই মাথায় থাকবে, এগুলাই কাজ করবে। ওই ট্রেডিশনালি গদবাদা কিছু কথাবার্তা বলে কোনো লাভ নাই, বইয়ের পড়াগুলো পড়ে কোনো লাভ নাই, পরীক্ষায় ভালো করা যায় না, পরীক্ষা আমরা দিয়ে আসছি, বুঝতে পেরেছ? স্টুডেন্টরা এই কোয়ালিটিগুলো বুঝে না, স্টুডেন্টরা এই কোয়ালিটিগুলো বুঝে না। তো কারণ কেন বুঝে না, তাদেরকে আগেই ব্রেন ওয়াশ করা হয়ে গেছে। এখন তোমার এই জিনিসগুলো দেখাতে হলে তো তোমাকে অনেক স্টাডি করতে হবে, এই মেকানিজম তো সহজ না, এই মেকানিজমগুলো দেখাতে হলে, এই ব্যাপারগুলো জানাতে হলে তোমাকে তো অনেক স্টাডি করতে হবে। আমরা তো করতে চাই না, আমরা কোনো একটা বই রিডিং পড়ে আসি, তারপর রিডিং পড়াই দিই, তারপর স্টুডেন্টরাও রিডিং পড়ে, তারপর পরীক্ষায় গিয়ে হাততালি দেয়, হাততালি দিলেও সমস্যা নাই। পরীক্ষা যখন স্টুডেন্টরা দিয়ে দেয় তখন টিচারের সাথে স্টুডেন্টের সম্পর্ক থাকে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা। তুমি যখন ইন্টার পরীক্ষা দিয়ে দিবে তোমাকে আমি চিনি না, তুমি যখন এডমিশন পরীক্ষা দিয়ে দিবে তুমি কোথাও চান্স পাও নাই, দরকার নাই তো তোমাকে আমার, যে চান্স পাই ওরে নিয়ে নাচানাচি করি, কথা ঠিক কিনা? মেডিকেলে পরীক্ষাতে কত লাখ লাখ শিক্ষার্থী, চান্স পাই কত, ওদেরকে নিয়ে নাচানাচি, দেখবা লেখা আছে আমার অমুক স্টুডেন্ট মেডিকেলে 52তম, ঢাকা ইউনিভার্সিটির 12তম, বুয়েটে 13তম, অমুক স্টুডেন্টের ইয়াটা করতেছে। যারা চান্স পায় না তাদের সাথে স্যারের আর সম্পর্ক নাই। তো স্টুডেন্টরা হাততালি দিবে পরীক্ষায়, আর এরপর বলবে স্যার আমি তো চিনি না তোমাকে। এটা হচ্ছে বাস্তবতা, এই বাস্তবতাগুলো আমরা বলি না। টিচাররা বলে কি, এই যে কোনো মতে পড়ে চলে যাও না, কারণ কোনো মতে পড়ায় দেওয়া তো সহজ, বইয়ের রিডিং পড়ায় দেওয়া তো সহজ, বইয়ের কথাগুলোকে সুন্দর করে নোট করে দেওয়া তো সহজ। আমি বই একটা মুখস্থ করে আসবো, তারপর তোমাকে সুন্দর করে নোট করিয়ে দিব, কাজ শেষ, সহজ।
তারপর তুমি পরীক্ষায় হাততালি দিবে, তাতে আমার কোনো যায় আসে না, কারণ তোমার সাথে তখন তোমাকে আমি আর চিনি না, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমরা সেই কাজটা করি না, কারণ এটা হচ্ছে একটা বেইমানি, ডাবল স্ট্যান্ডার্ড বেইমানি। এই কাজগুলো আমরা করি না। আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি আমার স্টুডেন্টরা পরীক্ষা যাওয়ার পর আমাকে স্মরণ করুক। আমরা ভাবি পরীক্ষার পরে নিয়ে, পরীক্ষার আগ নিয়ে আমরা কখনো ভাবি না। পরীক্ষার পর একজন স্টুডেন্টের সিচুয়েশন নিয়ে আমরা ভাবি, বুঝতে পেরেছ? অলওয়েজ। এটা অন্য কেউ ভাবুক না ভাবুক, আমি ভাবি অন্তত পরীক্ষার পর একজন স্টুডেন্টের সিচুয়েশন নিয়ে আমি ভাবি। তোমাকে আমি কোনো মতে 1 মাস পরে দিলাম, 2 মাস পরে দিলাম, এটা আমার বিষয় না। পরীক্ষায় তুমি অ্যান্সার করতে পারবে কিনা সেটা বিষয়। আমার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ যারা পরীক্ষা দিয়েছে, আমি পরে আসছি, যারা পরীক্ষা দিয়েছে প্রত্যেকে পরীক্ষার পরে এসে আমাকে জানাইছে, পরীক্ষার পরে এসে রিভিউ দিছে, পরীক্ষার আগে কেউ রিভিউ দেয় নাই। ওকে, তো এই কথাগুলো এই কারণে বলি যে এই যে পড়াগুলো এটা নোট করে নাও, মাথায় ঢুকিয়ে নাও, এবং ভবিষ্যতে যে কী পরিমাণ কাজে দিবে এটা ভবিষ্যতে তুমি বুঝতে পারবে, তখন তোমার জিম্মাদারে আমি নিয়ে নিলাম। ওকে, তাহলে আসলে রেজোনেন্স বলতে কি বুঝালাম? রেজোনেন্স বলতে বুঝালাম পাই ইলেকট্রনের দৌড়াদৌড়ি। পাই ইলেকট্রন দৌড়াদৌড়ি করবে, দিস ইজ কল রেজোনেন্স। আর রেজোনেন্সের ফলে ছেঁকাকাই, নিউক্লিওফাইল আসতে চাই ছেঁকাকাই, অথবা ইলেকট্রোফাইল হতে পারে, ইলেকট্রোফাইল আসতে চাই ছেঁকাকাই, আসতে চাইবে ছেঁকাকাবে, বন্ড করতে পারবে না। যেমন এখানে ইলেকট্রোফাইল আসতেই পারে, এই যে অক্সিজেনের কাছে ইলেকট্রোফাইল আসতে পারে, অক্সিজেনের কাছে ইলেকট্রোফাইল আসবে, ইলেকট্রোফাইল অক্সিজেনের কাছে আসবে, অক্সিজেন বলবে আমি তো অ্যাভেলেবল নাই, ওর কাছে যাও। এরপর ইলেকট্রোফাইল ওর কাছে যেতে চাইবে, এরপর ও বলবে আমি তো অ্যাভেলেবল নাই, ওর কাছে যাও। এরপর ওর কাছে যেতে চাইবে, ও বলবে আমি তো অ্যাভেলেবল নাই। তাহলে ইলেকট্রোফাইল আসবে, সেও বলবে অ্যাভেলেবল নাই, বিক্রিয়া করবে না। তার মানে যত বেশি রেজোনেন্স হবে তত বেশি স্টেবল হবে, মোর রেজোনেন্স মোর স্টেবল। তাহলে এই হচ্ছে রেজোনেন্সের পড়াশোনা। ওকে, আচ্ছা, তো ভালো কথা। আমার দায়িত্ব বুঝিয়ে দেওয়া, বইয়ের কথাগুলোকে নোট করে দেওয়া আমার দায়িত্ব না, কারণ বইয়ের কথাগুলো তুমি বই পড়লেই পারবে, কিন্তু যেটা পারবে না সেটা হচ্ছে বুঝিয়ে দেওয়াটা, কথাগুলোকে গেঁথে দেওয়া ভিতরে। এই যে এখানে একটা কিছু আছে না যেটা দিয়ে আমরা শান্তি পাই, এই কথাগুলো শান্তি দেওয়া, বইয়ের কথাগুলো পড়া পর্যন্ত শান্তি লাগবে, এটাই তো পড়াশোনা। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসো ভাইয়া, রেজোনেন্সটা দেখলাম, বেনজিনের রেজোনেন্স দেখবে এবার। বেনজিনের রেজোনেন্স দেখব। ওকে, এবার আমরা চলে যাব অ্যারোমেটিক যৌগ বেনজিনের রেজোনেন্সে। আশা করি খুব সহজেই দেখাতে পারবো বেনজিনের রেজোনেন্স। ওকে, চলে আসো। বেনজিনের রেজোনেন্সের ক্ষেত্রে আমরা খুব দ্রুত দেখিয়ে ফেলবো, 6টা ফিগার আঁকবো, পরীক্ষার জন্য একেবারে দেখিয়ে দিচ্ছি, এক্সাম উপযোগী, যা দেখাবো এক্সামও করতে পারবে, এক্সাম উপযোগী। ওকে, এখন যেভাবে দেখাবো এক্সামও করতে পারবে, 6টা ফিগার। ফার্স্ট অফ অল ভালো করে খেয়াল করতে হবে সবাইকে। দেখো, নাম্বার 1, এটা হচ্ছে একটা বেনজিন। নাম্বার 1, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন, 6 নাম্বার কার্বন। কার্বন নাম্বারিং করে ফেলবো, দ্বিবন্ধনগুলো দিয়ে দিব, দ্বিবন্ধনগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার 1 নাম্বার ফিগার, ফিগার 1। এবার বলছি আমি আগেই, রেজোনেন্স মানে পাই বন্ধনের দৌড়াদৌড়ি, পাই ইলেকট্রনের দৌড়াদৌড়ি, পাই ইলেকট্রনের দৌড়াদৌড়ি। তাহলে আমার এখানে পাই বন্ধন আছে বা পাই ইলেকট্রন আছে, এই যে পাই ইলেকট্রন আমার এখানে আছে, সো এরা কি করবে? দৌড়াদৌড়ি করবে। তাহলে ফার্স্ট অফ অল এই দুটো ইলেকট্রনকে যে কোনো একটা কার্বন নিয়ে নিবে, মনে করো এই কার্বন নিয়ে নিবে অথবা ওই কার্বন নিয়ে নিবে, যে কোনো একটা কার্বন পাই ইলেকট্রনগুলোকে নিয়ে নিবে নিজের কাছে। তা আমরা এই কার্বন 6 নাম্বার কার্বন নিয়ে নিচে ধরে নিলাম, তাহলে 1 এবং 6 এর পাই বন্ধন ওই কার্বনটা নিয়ে নিল। ব্যাপারটাকে যদি একটু ভেঙে দেখাতে চাই, পরীক্ষায় ভেঙে দেখায়ও না, পরীক্ষায় এতটুকু দেখালেই হবে, তারপর আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখো, 1 নাম্বার কার্বন, 6 নাম্বার কার্বন, তারপর দ্বিবন্ধন, আবার এটা হচ্ছে কার্বন, ওইটা আরেকটা কার্বন। ভেঙে যদি ব্যাপারটা দেখাতে চাই তাহলে দেখো ভালো করে, আর এই পাশে তো একটা হাইড্রোজেন আছেই, সেটা না দিলেও চলে, এ পাশে তো একটা হাইড্রোজেন আছেই, সেটা আর নাই বা লিখলাম। ওকে, তাহলে এই যে দেখো এখানে যে দুটো ইলেকট্রন আছে পাই ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন কে নিয়ে নিবে? এই দুটো ইলেকট্রন এই কার্বন নিয়ে নিবে। তাহলে এই কার্বন যদি এই দুটো ইলেকট্রন নিয়ে নেয় তাহলে এই বন্ডটা ভেঙে যাবে, ইলেকট্রন দুটো নিয়ে নেওয়ার ফলে এই কার্বনটা মাইনাস হবে আর এই কার্বনটা প্লাস হবে, কারণ ইলেকট্রন ও নিয়ে নিয়েছে, ফলে ও ইলেকট্রন হারিয়েছে, তাই ও প্লাস আর ও মাইনাস।
তো এটাকে আমি ভেঙে ভেঙে দেখিয়েছি, বাট পরীক্ষায় ভেঙে ভেঙে দেখানোর দরকার নেই। ওকে, আচ্ছা, তো পরীক্ষা আমরা সরাসরি দেখাবো। আসো সরাসরি দেখাই। তাহলে 1 নম্বরে এই ফিগারটা দেখাবো, যে দেখাবো আমরা 6 নাম্বার কার্বন ইলেকট্রন টান দিচ্ছে, 6 নাম্বার কার্বন ইলেকট্রন টান দিচ্ছে, 6 নাম্বার কার্বন রেজোনেন্সের কারণে ইলেকট্রন টান দিচ্ছে। এরপরে নেক্সট ফিগার, পরের ফিগারটা দেখো ভালো করে। উভমুখী চিহ্ন দিব, উভমুখী চিহ্ন দিব। কেন উভমুখী চিহ্ন দিবে একটু পরেই বুঝতে পারবে, বাট উভমুখী চিহ্ন দিতে হবে। এরপরের ফিগারটা দেখো, এরপরের ফিগারটা হচ্ছে আবার সেম ভাবে আঁকবো, আবার সেম ভাবে আঁকলাম 1 2 3 4 5 6। দেন এ জায়গায় মাইনাস দিব দুটো। আমি ভিন্ন কালি ব্যবহার করলে মনে হয় বেটার হয়, ভিন্ন কালি ব্যবহার করছি। এই জায়গায় মাইনাস দিব দুটো, আর এই জায়গায় প্লাস দিব। তাহলে এটা প্লাস, এটা মাইনাস। একটু আগে ভেঙে দেখিয়েছি, এই কার্বনটা প্লাস, এই কার্বনটা মাইনাস হবে। আচ্ছা, এবং একই সাথে আরেকটা ব্যাপার হবে, সেটা হচ্ছে এই যে দ্বিবন্ধনযুক্ত কার্বনটাকে যেমন 6 নাম্বার কার্বন টান দিয়েছে, এই যে পাই ইলেকট্রনকে যেমন 6 নাম্বার কার্বন টান দিয়েছে, এখানে কি শুধু একটাই পাই ইলেকট্রন? নিচেও আছে, এখানেও আছে, এদেরকে আস্তে আস্তে টান দিবে। তাহলে এরপরের স্টেপে এই পাই ইলেকট্রন দুটোকে, এই পাই ইলেকট্রন দুটোকে কে টান দিবে? এই পাই ইলেকট্রন দুটোকে 4 নাম্বার কার্বন টান দিবে, পাশের কার্বন টান দিবে। ঠিক আছে, কেন পাশের কার্বন টান দিবে? কারণ দেখো এখানে অলরেডি ইলেকট্রন আছে। তো এখানে যখন ইলেকট্রন আছে, এটার প্রভাবে এই কার্বন ইলেকট্রন নিবে না, ও নিয়ে নিবে। ও তো একটু পরে দেখবা, একটু পর দেখাচ্ছি, ও ইলেকট্রনটা নিয়ে নিবে। তাহলে ফার্স্ট অফ অল 6 নাম্বার কার্বন ইলেকট্রন টান দিয়েছে, পাই ইলেকট্রন। এরপরে কি হবে? এরপরে এই 4 নাম্বার কার্বন ইলেকট্রন টান দিবে, অর্থাৎ পাই ইলেকট্রন টান দিবে। তাহলে পাই ইলেকট্রন যদি টান দেয়, তাহলে পরে কি হবে দেখো, পরের স্টেপটা দেখাচ্ছি, সবাই ভালো করে খেয়াল করো। পরের স্টেপটা কি হবে? পরের স্টেপে আবার আঁকবো, তোমরা আগে ভালো করে দেখে নিতে পারো আঁকা কি পরে, ভালো করে দেখে নেওয়াটাই আগে দরকার। ওকে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার কার্বন কি হবে দেখো। 4 নাম্বার কার্বন যদি ইলেকট্রন টান দেয়, তাহলে 4 নাম্বার হয়ে যাবে মাইনাস, রাইট? 4 নাম্বার কার্বন ইলেকট্রন টান দিয়েছে, 4 নাম্বার হবে মাইনাস। আর এই 5 নাম্বার থেকে টান দিয়েছে, তাই ও হবে প্লাস। আর এখানে অলরেডি মাইনাস কার্বন ছিল, এখানে অলরেডি মাইনাস ছিলই, এই যে মাইনাস অলরেডি ছিলই, ওইটা আছে। তো সবসময় মনে রাখবে, একটা কার্বন মাইনাস আর একটা কার্বন প্লাস হলেই তাদের মাঝখানে একটা বন্ড হয়ে যাবে। তাহলে একটা কার্বন মাইনাস আর একটা কার্বন প্লাস, এই কথার অর্থ হচ্ছে ওর দুটো ইলেকট্রন আছে আর ওর ইলেকট্রনের অভাব আছে। তখন ও বলবে, ভাই তোমার তো দুটো আছে, আসুন আমাকে বিয়ে করে আমার সাথে আসুন, আসুন প্লিজ বন্ড করো, বিয়ে করো। তখন সবসময় বিয়ে হয়ে যাবে, বন্ড হয়ে যাবে। তাহলে একটা কার্বন প্লাস আর একটা কার্বন মাইনাস হলেই মনে রাখবো এখানে একটা দ্বিবন্ধন হয়ে যাবে। তাহলে বলো তো, এখানে মাইনাস আর এই কার্বন প্লাস, তাহলে এটা কি মাইনাস প্লাস থাকবে? না, থাকবে না, বন্ড হয়ে যাবে। তাহলে বন্ড হওয়ার ফলে এই জায়গাটা কেমন হবে দেখো, বন্ড হয়ে যাবে। বন্ড হওয়ার ফলে এই যে এই ব্যাপারটা ঘটবে। আর এখানে তো একটা বন্ড আছেই, ওটা তো থাকবেই, এই বন্ডটা কন্টিনিউ থাকবে। আচ্ছা, তো এরপরে কি হবে? এরপরে যে বললাম, এটা কি বসে থাকবে? এখানেও তো পাই বন্ধন আছে, দেখো না, ও অনেকক্ষণ বসেই ছিল, এখানেও তো পাই ইলেকট্রন আছে। তখন এই পাই ইলেকট্রনটা 2 নাম্বার কার্বন টান দিবে, স্বাভাবিক, এই পাই ইলেকট্রনটা 2 নাম্বার কার্বন টান দিবে। এরপরের ফিগারটা কি হবে? এরপরের ফিগারটা আঁকবো, চলো এরপরের ফিগারটা ড্র করি। এরপরের ফিগারে আবার আঁকবো 1 2 3 4 5 6। এরপর এখানে একটা দ্বিবন্ধন আছে, ও 2 নাম্বার কার্বন যখন পাই ইলেকট্রন টান দিবে, 2 নাম্বার কার্বন মাইনাস হয়ে যাবে, 2 নাম্বার কার্বন মাইনাস হয়ে যাবে। 2 নাম্বার কার্বন মাইনাস হয়ে গেলে 3 নাম্বার কার্বন অবশ্যই প্লাস হবে। তো 3 নাম্বার কার্বন প্লাস, আর এখানে 4 নাম্বার কার্বন মাইনাস আগে থেকেই ছিল, রাইট? আগে থেকে মাইনাস ছিল, তাহলে মাইনাস এবং প্লাস থাকতে পারে না, বন্ড হয়ে যাবে। ফলে এটা থাকবে না, মাইনাস এবং প্লাসের কারণে এই জায়গায় বন্ডটা হয়ে যাবে, সাথে সাথে এই জায়গায় বন্ড হয়ে যাবে। তাহলে এই জায়গায় একটা বন্ড হয়ে যাবে এবং এটা থাকবে এই। আচ্ছা, একটা ব্যাপার আমরা মিস করেছি, দিই নাই। কোন ব্যাপারটা বলো তো? এইটুকু পর্যন্ত যে এসেছি, একটা ব্যাপার দিই নাই, কন্টিনিউ করি নাই, একটা ব্যাপার কন্টিনিউ করি নাই। সেটা হচ্ছে, এই যে 1 নাম্বার কার্বন থেকে যখন ইলেকট্রন নিয়েছে, তখন এটাতে প্লাস হয়েছিল, সেই প্লাসটা কন্টিনিউ করা দরকার ছিল, কারণ সে প্লাস তো রয়ে গেছে, ওই প্লাস তো আছেই। এই যে এরপর ইলেকট্রন এখানে চলে আসছে, বাট ওই প্লাস তো কিছু হয় নাই,
এই প্লাসকে কি কেউ ইলেকট্রন দিয়ে প্লাসটা দূর করেছে? না, করে নাই। এই প্লাসকে কেউ ইলেকট্রন দিয়ে দূর করে নাই। প্লাস কিন্তু কন্টিনিউ, প্লাস কিন্তু কন্টিনিউ, প্লাস কিন্তু আছেই। এবার এই প্লাসটা দূর হওয়ার পালা। প্লাস ছিল, প্লাস ছিল, প্লাস ছিল, এবার এই যে এখানে মাইনাস আর এখানে প্লাস, এই মাইনাস এবং প্লাস মিলে ব্লার, এই মাইনাস এবং প্লাস মিলে তারপরে হচ্ছে কি ওটা দূর হবে। তাহলে এর পরের স্টেপে আমরা কি করব? এর পরের স্টেপে গিয়েই এই ব্যাপারটা দেখাবো যে আমার এই মাইনাস এবং প্লাসটা দূর হয়ে যাবে। তাহলে আসো ব্যাপারটা দেখাই। তখন আমার এই বন্ডটা এই জায়গায় চলে আসবে, প্লাস এবং মাইনাস মিলে এখানে একটা বন্ড অলরেডি আছে নতুন করে, এখানে একটা বন্ড আছে, তখন আমার এটা হবে। তার মানে দেখো আমার পাই বন্ড ছিল 1 এবং 6 এর মাঝখানে, এখন আমার পাই বন্ড হয়ে গেল 5 এবং 6 এর মাঝখানে। তার মানে আমার চেঞ্জ হয়ে গেল সব কিছু। আগে আমার পাই বন্ড ছিল কোথায়? 2 এবং 3 এর মাঝখানে, আর এখন পাই বন্ড চলে আসছে 1 আর 2 এর মাঝখানে, অর্থাৎ জাস্ট সবগুলো পাশে চলে আসছে, এটাও পাশে চলে আসছে, এটাও পাশে, এটাও পাশে, সবগুলো পাই বন্ড পাশে চলে আসছে। তাহলে পাই বন্ডগুলো দৌড়াদৌড়ি করছে। আমি বলেছি রেজোনেন্স মানে পাই ইলেকট্রন দৌড়াদৌড়ি করবে আর পাই বন্ড দৌড়াদৌড়ি করবে। তাহলে পাই বন্ড একবার এখানে আছে, পাই বন্ড একবার এখানে আছে, পাই বন্ড দৌড়াদৌড়ি করছে 1 2 3 4 5। পরীক্ষায় এই 5টা ফিগার ড্র করলেই হবে, অথবা চাইলে একটা ফিগার বেশি ড্র করতে পারো, লাগবে না। পরীক্ষায় এই 5টা ফিগার ড্র করলেই হবে। বুঝাতে পারছি? আচ্ছা, তো একটু আগেই তোমাদেরকে রেজোনেন্স দেখিয়েছিলাম, এই সবগুলো ফিগারকে যদি একসাথে যোগ করে দিই, এই যে দেখো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, সবগুলোকে যদি একসাথে যোগ করে দিই তাহলে কি হবে জানো? তাহলে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সবগুলোকে একসাথে যোগ করে দিব, তাহলে আমরা দেখতে পাবো এই যে, ভাই এটা কি করেছেন? ওকে, এটা কি করেছি বুঝতে চাচ্ছ? ওকে, কি করেছি দেখো, এটা হচ্ছে একটা বেনজিন রিং। হ্যাঁ, এই যে বেনজিন, পাই বন্ড প্রথমে এখানে ছিল, পরে এখানে চলে আসছে, এখানে ছিল, এখানে চলে আসছে, এখানে ছিল, এখানে চলে আসছে। তাহলে পাই বন্ড দৌড়াদৌড়ি করছে না? তো এটা যদি অনেক ফাস্ট করে তাহলে আমার দেখতে মনে হবে যে ঘুরছে 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 ঘুরছে, কারণ এখানে আছে, এখানে আছে, এখানে, এখানে, সাথে সাথে এখানে, এখানে ছিল, এখানে চলে আসছে, এখানে ছিল, এখানে চলে গেছে, ওইখানে ছিল, এখানে চলে আসছে, এই যে। তাহলে আমার কাছে মনে হবে সে যেন অনবরত ঘুরছে, তো আমার কাছে মনে হবে যে সে অনবরত ঘুরছে। তাই আমরা এই ব্যাপারটাকে এভাবে করে দেখাই, এই ব্যাপারটাকে এভাবে করে দেখাই। পরবর্তীতে এখান থেকে আমরা আরও এই ব্যাপারটাকে এভাবে করে একটা ভিতরে সার্কেল দিয়ে দিই। তাহলে বুঝতে পেরেছো বেনজিনের ভিতরে সার্কেলটা আসে কোথায় থেকে? বেনজিনের ভিতরে সার্কেলটা আসে কোথায় থেকে বুঝতে পেরেছো? এই বেনজিনের ভিতরে গুল্লাটা আসে রেজোনেন্স থেকে, এই বেনজিনের ভিতরে গুল্লাটা আসে পাই বন্ধনের দৌড়াদৌড়ি থেকে। এমনি কিন্তু গুল্লা আসে না। এই গুল্লাটা কোথায় থেকে আসে? এই গুল্লাটা আসে পাই বন্ধনের দৌড়াদৌড়ি থেকে। এটা হচ্ছে বেনজিনের রেজোনেন্স, পাই ইলেকট্রনগুলো দৌড়াদৌড়ি করবে। তা আমার বেনজিনের দুটো মডেল আছে, একটা হচ্ছে এই মডেল আর একটা হচ্ছে এই মডেল। একটু করে লিখব। তাহলে এই ছিল বেনজিনের রেজোনেন্স। তো এক্সাম উপযোগী করে লিখে দিয়েছি, পরীক্ষা আসলে বেনজিনের রেজোনেন্স লিখতে বলে এই ব্যাপারটা সুন্দর করে লিখে দিলেই হবে। তা আশা করি তোমরা রেজোনেন্স ব্যাপারটা সহজে বুঝতে পেরেছো। ঠিক আছে, ওকে। এরপরে এবার চলে আসো, তোমরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে, নতুন কিছু শেখাতে পারি, এখনও যারা শেয়ার করো নাই, আমি চাই প্রত্যেকটা গ্রুপে এই ক্লাসগুলো যাক, সবাই ক্লাসগুলো করুক, দেখুক, তারা ব্যাপারটা দেখুক, তাই না? দেখা দরকার আছে। আমরা কেউ মেকানিজম পড়াই না, মেকানিজম আমরা উৎসাহী না, আমরা মেকানিজম বা একটু গভীরে যেতে চাই না, একটু উপর দিয়ে দিয়ে চলে যাই। তাই আমরা চাই সারা বাংলাদেশের স্টুডেন্টরা গভীরে গিয়ে সবগুলো পড়ুক। আরে পড়ার উদ্দেশ্য কি শুধু পরীক্ষায় ভালো করা নাকি? তোমার নিজের জানা, নিজের তুষ্টি, সন্তুষ্টি, স্যাটিসফ্যাকশন, এটা অনেক বড় একটা ব্যাপার। আমি একটা পড়ার পর যদি আমার শান্তি লাগে, এটা অনেক বড় জিনিস। পরীক্ষায় ভালো করার জন্য আমরা তো পড়ি নাই, আমরা আমাদের নিজেদের শান্তির জন্য পড়াশোনা করেছিলাম। তো শান্তির জন্য পড়াশোনা করছি বলে আজকে জায়গায় আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমার এডমিশন টেস্টে সব জায়গায় চান্স পেয়েছি, যেখানেই পরীক্ষা দিয়েছি ওইখানে চান্স পেয়েছি, শুধু নিজের শান্তির জন্য পড়াশোনা করছি। শান্তির জন্য পড়াশোনা করতে গেলে তোমার তৃষ্ণা মিটবে না, তোমার আরও পড়তে ইচ্ছে করবে, আরও জানতে ইচ্ছে করবে। মুখস্থ করতে ভালো লাগবে না। কেন হয়, কীভাবে হয়, কেন বেনজিনের ভিতর গুল্লা আসলো, জানতে ইচ্ছে করবে। ঠিক আছে, আমি চাই আমার স্টুডেন্ট এভাবে পড়ুক শান্তির জন্য, তাহলে সব জায়গায় তারা চান্স পাবে। আচ্ছা, তাহলে আমাদের বেনজিনের দুটো মডেল আছে। বেনজিনের একটি মডেল হচ্ছে এমন,
বেনজিনের দুটো মডেল আমরা দেখেছি, একটা হচ্ছে অ্যামন মডেল আর একটা হচ্ছে বেনজিনের অ্যামন মডেল। তো এখন কথা হচ্ছে ভাইয়া কোন মডেল কখন ব্যবহার করব, এটা কখন আঁকবো আর এটা কখন আঁকবো। বইয়ে দেখবে, তোমাদের বইয়ে দেখবে কোথাও কোথাও এটা ব্যবহার করা হয়েছে আর কোথাও কোথাও এটা ব্যবহার করা হয়েছে। স্টুডেন্টরা কনফিউজ থাকে আমরা কি এটা ব্যবহার করব নাকি এটা ব্যবহার করব। ওকে, লিখে রাখো এটা হচ্ছে অল কাইন্ডস অফ মেকানিজম। যে কোনো ধরনের মেকানিজমে তোমাকে অবশ্যই এই মডেলটা ব্যবহার করতে হবে। অল কাইন্ডস অফ মেকানিজমে এটা ইউজ করব। তো এটা বলা তো সুন্দর দেখায় না, এটার একটা নাম দেওয়া দরকার। এই মডেলের নামটা লিখো, মডেলের নাম, এই মডেলের নামটা হচ্ছে কে কুল মডেল, কে কুল মডেল। আচ্ছা, এই মডেলের নাম হচ্ছে রবিনসন মডেল, রবিনসন মডেল। তাহলে এটা কে কুল মডেল আর এটা রবিনসন মডেল। এটা কখন ব্যবহার করব, অল কাইন্ডস অফ মেকানিজম এটা ইউজ করব। আর এটা ব্যবহার করব অল কাইন্ডস অফ প্রস্তুতিতে, যে কোনো প্রস্তুতি ও অন্যান্য বিক্রিয়ায় এটা ব্যবহার করব। এক কথায় মেকানিজম ছাড়া সব জায়গায়, মেকানিজম ছাড়া সব জায়গায় এটা ব্যবহার করব। তাহলে আসো, ওকে ভালো করে খেয়াল করো। তাহলে হচ্ছে কেকুল মডেল বা এই মডেলটা ব্যবহার করব অল কাইন্ডস অফ মেকানিজমে। যত ধরনের মেকানিজম দেখাবো সব জায়গায় এটা ব্যবহার করতে হবে, মেকানিজম আসলেই এটা দেখাতে হবে। আর যদি প্রস্তুতি বা কোনো কিছু প্রস্তুত করতে যাও, বেনজিন নিয়ে প্রস্তুতি দেখো বা মেকানিজম ছাড়া যে কোনো বিক্রিয়া, তখন আমরা এটা ব্যবহার করব। তো এটাকে বলা হচ্ছে রবিনসন মডেল, এটাকে বলা হচ্ছে কেকুল মডেল। মনে রাখার শর্টকাট দেখো যে এখানে তিনটা কুল আছে, এটা একটা কুল, এটা আরেকটা কুল, এটা আরেকটা কুল। তাহলে কয় কুল, 3 কুল। তাহলে এই যে 3 কুল, 3টা কুল আছে। কুল মানে ওই যে নদীর তীর আর কি, সমুদ্রের যে কুল আছে না, কুল কিনারা, ওই কুল কিনারা। একটা কুল, দুটা কুল, 3টা কুল, 3 কুল। 3 কুলকে কে কুল মনে রাখতে পারো এইভাবে, 3 কুল কে কুল। আর এখানে রবিনসনের এখানে একটা বিন্দু আছে, এই যে রবিনসন, এই রবিনসনের বিন্দু দিয়ে মনে রাখতে পারো এটা এমন। তো এটা হচ্ছে রবিনসন আর এটা 3 কুল কে কুল, 3 কুল কে কুল মনে রাখার জন্য। তাহলে এই হচ্ছে আমার বেনজিনের রেজোনেন্স মোটামুটি। তোমাদের যদি ভালো না লাগে তাহলে না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো। তোমাদের ফ্রেন্ডদেরকে বলো দোস্ত করে দেখ, ক্লাসগুলো সব ক্লাস করে দেখ, 1 থেকে 7 পর্যন্ত সব ক্লাস করে দেখ। আচ্ছা, এখন আমরা চলে যাব পজিশন। এবার আসো পজিশনে। পজিশনে চলে আসো। পজিশন দেখো ভালো করে, পজিশন দেখাবো। তো আমরা জাস্ট এমনি নর্মালি বলছি। মনে করো বেনজিনের যে কোনো জায়গায় একটা গ্রুপ বসলো, বেনজিনের যে কোনো জায়গায় একটা গ্রুপ বসলো, মনে করো OH গ্রুপটা বসেছে, OH মানে ফেনল, যে কোনো একটা গ্রুপ বসেছে। মনে করো বেনজিনের যে কোনো জায়গায় একটা গ্রুপ আছে। বেনজিনের কোনো একটা জায়গায় গ্রুপ বসার পরে, বেনজিনের কোনো একটা জায়গায় গ্রুপ বসার পরে, বেনজিনের কোনো একটা জায়গায় গ্রুপ বসার পরে, ওই গ্রুপের কোনো একটা গ্রুপ বসার পর, তাহলে বেনজিনে কোনো গ্রুপ বসার পরে বা মূলক বসার পরে ওই গ্রুপের পাশে বলি অর্থ, বিপরীতে বলি প্যারা, আর মাঝখানে বলি মেটা। তাহলে বেনজিনের যে কোনো জায়গায় একটা গ্রুপ বসতেই পারে। বসার পরে ঠিক তার পাশের যে দুটো জায়গা আছে, ঠিক তার পাশের যে দুটো জায়গা আছে, ওইসব জায়গাকে বলবো অর্থ, পজিশন। অর্থ এটা পজিশনের নাম, এই বিন্দুর নাম, এই পজিশনের নাম অর্থ পজিশন। তাহলে এই পজিশনটাকে বলা হবে অর্থ পজিশন, এই পজিশনটাকে বলা হবে অর্থ পজিশন। ঠিক তার অপোজিট 180 ডিগ্রি অপোজিটে দেখো তো, এটা ঠিক 180 ডিগ্রি অপোজিট, শু করে ঘুরে দাও
180 ডিগ্রি শু করে ঘুরাই দিব, তাহলে শু করে ঘুরাই দিলে এটা হচ্ছে 180 ডিগ্রি অপোজিট। এই যে ঠিক বিপরীতে যেটা আছে, বিপরীতে, এই বিপরীতে এটাকে বলা হচ্ছে প্যারা পজিশন। প্যারা পজিশন। তাহলে প্যারা পজিশন কয়টা থাকবে? একটাই থাকবে, গ্রুপ যে বরাবর তার বিপরীতে। আমি মনে করি এদিকে বসেছি, তাহলে আমার প্যারা পজিশন হবে এটা। এবং প্যারা পজিশন শুধু একটাই থাকবে, প্যারা পজিশন কিন্তু দুইটা থাকবে না, একটাই থাকবে, কারণ কোন একটা গ্রুপে ঠিক বিপরীতে একটা জিনিসই থাকে। আচ্ছা, আর মাঝখানের গুলাকে, মাঝখানে মানে অর্থ আর প্যারার মাঝখানে, অর্থ আর প্যারার মাঝখানের পজিশনগুলোকে বলা হবে মেটা। মেটা। তাহলে কেন প্যারা পজিশন একটা, অর্থ দুইটা, মেটা দুইটা, প্যারা একটা কেন? কারণ প্যারা হচ্ছে গ্রুপ যেখানে বসেছে ঠিক তার অপোজিটে একটা পজিশনই আছে, আর গ্রুপের পাশে দুইটা পজিশন, তাই অর্থ দুইটা, মাঝখানে দুইটা পজিশন, তাই মেটা দুইটা। তাহলে দুইটা অর্থ, দুইটা মেটা, আর এটা প্যারা, এই হচ্ছে পজিশন। তাহলে আমরা কি বেনজিনের পজিশন চিনতে পেরেছি? বেনজিনের পজিশন। তোমাদেরকে প্যারাসিটামল পড়িয়েছিলাম, প্যারাসিটামলের ক্ষেত্রে বলেছিলাম যে প্যারা এসিটো অ্যামল, প্যারাসিটামল। ওকে, আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে কথা। তাহলে আমরা কি পজিশন চিনতে পেরেছি? তাহলে কোন একটা গ্রুপ যেখানে বসবে, গ্রুপ যেখানে বসুক না কেন, এরপরে তার পাশের দুইটাকে বলবো অর্থ, তার ঠিক 180 ডিগ্রি অপোজিটে বলবো প্যারা, মাঝখানে দুইটাকে বলবো মেটা। অনেকেই মনে করে বা অনেকেই এই মিসকনসেপশন নিয়ে ঘুরে, খুব দুঃখ লাগে তারা আসলে কিভাবে অর্গানিক কেমিস্ট্রি পারে বলে। অনেকেই খুব দুঃখ লাগে, অনেকেই বলে কি যে অনেকে দেখে আসছে আসলে নর্মালি গ্রুপগুলো এই জায়গায় বসতো, নর্মালি গ্রুপটা এই জায়গায় বসতো, বেশিরভাগ গ্রুপ কিন্তু উপরে দিই আমরা, তো গ্রুপ যেহেতু উপরে দিই ফলে সেই অর্থে এটা অর্থ, এটাও অর্থ, এরপর এটা প্যারা, এটা মেটা, এটাও মেটা। আমি এভাবেও দেখেছি জীবন অনেকজনকে, যখন আমার এই গ্রুপটাকে চেঞ্জ করে, বিশ্বাস করো ভাই, এই গ্রুপটাকে চেঞ্জ করে আমি জাস্ট এই জায়গায় দিয়েছি গ্রুপটা, এই গ্রুপটাকে যখন চেঞ্জ করে এই জায়গায় দিয়ে দিলাম তখন সব চেঞ্জ হয়ে যাবে না? কিন্তু না, তারা তো শিখে আসছে যে এই দুটো অর্থ, এই যে ঠিক অপোজিট এটা প্যারা, এই যেটা মেটা, তারা শিখে আসছে। এরপরও তারা বলে এটা প্যারা, এই যে নিচে থাকলেই প্যারা, তারা মনে করে নিচে থাকলেই প্যারা, এই দু জায়গায় থাকলে মেটা অর্থ, এটা মেটা। কত বড় ভুল, কত বড় মিসকনসেপশন, নাউজুবিল্লাহ মার্কা কথাবার্তা। তাহলে গ্রুপ চেঞ্জ হলে তোমার অর্থ, মেটা, প্যারা সবই চেঞ্জ হবে, সবই সদর বদর হয়ে যাবে। কারণ আমাদের ডেফিনেশনে হচ্ছে বেনজিনে কোনো গ্রুপ বসার পর ওই গ্রুপের পাশের দুটো অবস্থান, গ্রুপ যেখানে বসবে তার পাশের দুটো অবস্থান হবে অর্থ, গ্রুপের ঠিক অপোজিট হবে প্যারা, মাঝখানে দুটো হবে মেটা। এই মিসকনসেপশন নিয়ে ঘোরা যাবে না। পজিশন শেষ। এরপর এবার আসো মোটামুটি আমরা অনেক দূর এগিয়ে গেলাম। এখন হচ্ছে অর্থ, প্যারা, মেটা নির্দেশক, এই ব্যাপারটা একটু দেখাবো। তো অর্থ, প্যারা, মেটা নির্দেশক এই ব্যাপারটা দেখাবো। সো এটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট মুখস্থ করি। আমাদেরকে কিছু লাইন লিখে দেওয়া থাকে, CH3 থাকলে ওয়েস থাকলে অর্থ প্যারা হবে, নাইট্রোজেন থাকলে বা পাইবন্ধন থাকলে মেটা হবে, মুখস্থ করে দেওয়া হয়। কিন্তু কেন হবে, চলো সে ব্যাপারটা সহ দেখবো। ওকে, তাহলে আসো এখন আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে নির্দেশক। নির্দেশক, ঠিক আছে, নির্দেশক দেখব। নির্দেশক কি একটু পরে বলছি। কোন একটি গ্রুপ লিখে রাখো, ব্যাপক কাজে দিবে, লিখে রাখো, ব্যাপক কাজে দিবে, এটা ব্যাপক কাজে দিবে, লিখে রাখো। সেই ফিলিংস নির্দেশকের, একেবারে এগুলাই তো আসল পড়া লেখা। সেই ফিলিংসটা লিখে রাখো সবাই ভালো করে। সেই ফিলিংসটা হচ্ছে কোন গ্রুপ বেনজিনে বসার পরে যে পজিশনে ইলেকট্রোফাইলকে ডাকবে, অথবা লিখে রাখো মাইনাস তৈরি করবে, অথবা লিখে রাখো মাইনাস তৈরি করবে, ওই গ্রুপ ওই নির্দেশক, ওই গ্রুপ ওই নির্দেশক। সেই রকমের ফিলিংস বা এটাতে সেই রকমের কাজে দিবে এই কথাটা। তোমাদের জীবন চেঞ্জ করার একটা কথা হচ্ছে এটা। কোনো গ্রুপ বেনজিনে বসার পর যে পজিশনে ইলেকট্রোফাইলকে ডাকবে বা মাইনাস তৈরি করবে, ওই গ্রুপটা ওই নির্দেশক। এই কথাটা নিয়েই কথা বলবো এখন। আর এই কথা যে বুঝতে পারবে তার আর কিচ্ছু লাগবে না, সে যে কোনো গ্রুপ কি নির্দেশক সেটা বলে ফেলতে পারবে। তো এটাই হচ্ছে সেই মেইন কথা।
কোন একটা গ্রুপ বেনজিন বলে বসার পর যে পজিশন ইলেকট্রোফাইলকে কল করবে, যেই পজিশনে কল করবে বা যেই পজিশনে মাইনাস ক্রিয়েট করবে ওইটা ওই নির্দেশক। চলো একটু খাওয়াই দিই তোমাদেরকে কথাগুলা, এই কথাগুলো একটু খাওয়াই দিব। মনে করো একটা বেনজিন বলে নিলাম, মেকানিজম দেখাবো তাই মেকানিজম মডেল দিতে হবে, কেকুল মডেল দিতে হবে। CH3 একটা গ্রুপ নিলাম, ওকে। এখন আমাকে বলতে হবে এই CH3টা যখন বেনজিনে বসবে, এই CH3 যখন বেনজিনে বসবে সে কি অর্থোপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক? একটু পরেই ক্লিয়ার হবে, একটু করে ঝাপসা আছে, ক্লিয়ার হয়ে যাবে একটু পরে। হ্যাঁ, আমার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে CH3 একটা গ্রুপ বসলো বেনজিনে, এখন বলতে হবে এই CH3টা কি অর্থোপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক? আমাদেরকে টিচাররা মুখস্থ করিয়েছে CH3 হচ্ছে অর্থোপ্যারা নির্দেশক, অথবা আমাদেরকে এতটুকু বলেছে সিঙ্গেল বন্ড থাকলে অর্থোপ্যারা নির্দেশক, ডাবল বন্ড থাকলে মেটা নির্দেশক, কিন্তু বলে নাই কেন। এখন আমরা দেখব এটা কি নির্দেশক, ফিল করব সেটা, এই কথা দিয়েই কিন্তু হয়ে যাবে। তাহলে ফার্স্ট অফ অল দেখো ভালো করে, CH3 ইলেকট্রন দাতা গ্রুপ, তাহলে CH3 হাইড্রোজেন থেকে মনে করি ইলেকট্রন নিয়ে নিবে। এই যে দেখো হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দিবে, হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দিবে, হাইড্রোজেন থেকে ইলেকট্রন টান দিবে, ওই তিনটে ইলেকট্রনে ওই তিনজনের ইলেকট্রনের গুলা কার দিকে দিবে? বেনজিনের দিকে দিবে। ফলে তাহলে CH3 কি দাতা? ইলেকট্রন দাতা। CH3 বেনজিন বলে ইলেকট্রন দান করে, CH3 বেনজিন বলে ইলেকট্রন দান করে। আচ্ছা, দান করার ফলে কি হবে দেখো, CH3 ইলেকট্রন দান করলো, ফলে যেহেতু এই জায়গায় একটা ইলেকট্রনের প্রভাব আছে, এই কার্বন কি করবে? ওই কার্বনকে ইলেকট্রন নিয়ে যেতে বলবে, যাওগা তুমি তোমার ইলেকট্রন নিয়ে যাওগা, আমাকে দিছে, আমার বন্ধু আমাকে দিছে। ফলে এই যে এখানে যে দুটো ইলেকট্রন আছে এটা এই কার্বন নিয়ে নিবে। এই কার্বন নিয়ে নিলে তখন এই কার্বন যদি ইলেকট্রন নিয়ে নেয় তখন O প্লাস আর O মাইনাস। এরপরে এই কার্বন O নিয়ে নিবে, এই কার্বন O নিয়ে নিলে O মাইনাস। এরপর এই কার্বন O নিয়ে নিবে, O নিয়ে নিলে O মাইনাস। তাহলে এই যে দেখো এই যে পাই ইলেকট্রন O নিল, পাই ইলেকট্রন O নিল, পাই ইলেকট্রন O নিল, তাহলে এই পজিশনটা, এই পজিশনটা, এই পজিশনটা এবং এই পজিশনটাতে মাইনাস তৈরি হচ্ছে। এই পজিশনে কিন্তু মাইনাস হবে না, তোমরা একটু আগেই বেনজিনের রেজোন্যান্স মেকানিজম দেখেছো। এই পজিশন কিন্তু মাইনাস হয় না, এই পজিশনে প্লাস হয়, কারণ ওর কাছ থেকে নিয়ে না তো, ও প্লাস হয়, ও প্লাস হবে, ও প্লাস হবে, ও প্লাস হবে। তাহলে মাইনাসগুলো হচ্ছে এই জায়গাগুলোতে। তা আমি বলেছি কোনো গ্রুপ বেনজিনে বসার পর যে পজিশনে ইলেকট্রোফাইলকে ডাকবে বা মাইনাস তৈরি করবে ওই নির্দেশক। আমি এই ব্যাপারটা আরেকবার দেখাবো, হুবহু সেম কথাগুলো আবার বলছি, আবার দেখো বুঝার আছে, সেম কথা আবার বলছি, আমার বাচ্চারা বুঝেই যাবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একসাথে ক্লাস করছে, ফার্স্ট ইয়ারের কাছে কখনো মনে হয় নাই যে বুঝি নাই। প্রত্যেকটা ফার্স্ট ইয়ারের কাছে মনে হয়েছে যে এটা আমাদেরই পড়ায়, কিন্তু এটা ফার্স্ট ইয়ারে পড়াই না, ফার্স্ট ইয়ারে বুঝে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সো বুঝতে হবে তাদেরকে। দেখো আগেই বলেছি CH3 হচ্ছে ইলেকট্রন দাতা, অর্থাৎ CH3 করে কি জানো, এই CH3 মূলকটা আর মূলক হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে কার্বনের দিকে দিয়ে দেয়। ফলে এই কার্বন বলে যে ওই কার্বন যদি ইলেকট্রন নিয়ে যেতে চায় নিয়ে নাও গা, আমাকে দিচ্ছে তো, তো এই তো ও দিল তো আর সরাসরি তার দিতে পারতেছে না, ও তো আংশিক, ওর কাছ থেকে তো আংশিক টান দিচ্ছে, আংশিক প্লাস, ও তো আংশিক মাইনাস, আংশিক দিচ্ছে, পুরোপুরি তার দিতে পারছে না। ফলে এটা প্লাস রয়ে গেছে। কেন প্লাস? এটা কারণ কার্বন টান দিয়েছে, এই কার্বন ইলেকট্রন দুটাকে নিয়ে নিয়েছে, ফলে এই কার্বন যদি ইলেকট্রন দুটা নিয়ে নেয় ও মাইনাস হবে, ওই কার্বনটা প্লাস হবে। এই কার্বন ইলেকট্রন নিয়ে নিলে ও মাইনাস হবে আর ও প্লাস হবে। আবার এই কার্বন ইলেকট্রন নিয়ে নিলে ও মাইনাস হবে, ও প্লাস হবে। এই কার্বন ইলেকট্রন নিয়ে নিলে ও মাইনাস হবে, ও প্লাস হবে। এটাই বলছি যে এখানে মাইনাস, এখানে মাইনাস আর এখানে মাইনাস, এই বাকিগুলোতে প্লাস। তাহলে আমি একটু করে সুন্দর একটা ফিগার ড্র করি, তোমরা আমার সাথে সাথে সুন্দর একটা ফিগার ড্র করো। সেম ফিগারটা আবার ড্র করব, সুন্দর একটা ফিগার। এই ফিগারের মধ্যে এত ঝামেলা থাকবে না, এই ফিগারের মধ্যে থাকবে শুধু প্লাস মাইনাসগুলো, শুধু প্লাস মাইনাসগুলোকে দিব, আর কোনো ঝামেলা থাকবে না এই ফিগারে। আবার সবাই এই ফিগারটা ড্র করছে আশা করি, ভালো করে খেয়াল করো। এই যে মাইনাসগুলোকে দেখালাম, প্লাসগুলোকে দেখালাম। আবার আসো, কোনো গ্রুপ তার মানে CH3 বেনজিনে বসার পর যে পজিশনে কি করবে, ইলেকট্রোফাইলকে ডাকবে অথবা মাইনাস তৈরি করবে, মাইনাস তৈরি করবে, তার মানে মাইনাস তৈরি করবে। তো মাইনাস তৈরি করা আর ইলেকট্রোফাইলকে ডাকা একই কথা।
ইলেকট্রোফাইলকে ডাকা আর মাইনাস তৈরি করা একই কথা। কেন? কারণ এখানে যখন মাইনাস থাকবে ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করবে। ইলেকট্রোফাইল এসে বলবে ও ইলেকট্রোফাইল মানে কি ইলেকট্রন লাভার্স, ইলেকট্রন তুমি এখানে আসছো আমি আসতেছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করবে, ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করবে, কারণ ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন লাভার্স। তাই বলেছি ইলেকট্রোফাইলকে ডাকবে, ইলেকট্রোফাইল যেখানে আসবে অথবা যেখানে মাইনাস তৈরি করবে একই কথা। ইলেকট্রোফাইলকে ডাকা আর মাইনাস তৈরি করা একই কথা। মাইনাস তৈরি করলে ইলেকট্রোফাইলকে সে ডাকবে। তার মানে যেই পজিশনগুলোতে যেই এগুলো মুছে দিচ্ছি, কারণ এগুলো দেখলে ক্রিমির মতো মনে হয়, এগুলো বাদ, এতটুকুই থাক, সিম্পল ইজ বেস্ট। তাহলে ভালো করে খেয়াল করো, যেই পজিশনগুলোতে মাইনাস তৈরি করবে ওই গ্রুপটা ওই নির্দেশক। তাহলে এখন দেখো, ফার্স্ট অফ অল এই পজিশনগুলোর নামগুলো ঠিক করে ফেলি, পজিশনগুলোর নাম দিয়ে দিই। তাহলে CH3 তার পাশের দুইটা হবে অর্থ, পাশের দুইটা পজিশন হবে অর্থ, ঠিক অপোজিট পজিশনটা হবে প্যারা, মাঝখানের দুইটা হবে মেটা। এবার তোমরাই বলো কোন পজিশনে সে মাইনাস তৈরি করছে, অর্থ পজিশনে, প্যারা পজিশনে। তাহলে এই CH3 গ্রুপটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। অর্থ প্যারা পজিশনে যখন মাইনাস তৈরি করবে সে অর্থ প্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক মানে কি বুঝাই? অর্থপ্যারা নির্দেশক মানে ওই গ্রুপ থাকলে অন্য গ্রুপ ওই গ্রুপটা থাকলে অন্য গ্রুপ অর্থ অথবা প্যারা পজিশনে যুক্ত হবে, শুধুমাত্র যুক্ত হবে। কারণ কি? কারণ অন্য কোনো গ্রুপ আসলে শুধুমাত্র অর্থ পজিশনে অথবা প্যারা পজিশনে মাইনাস আছে, সেখানেই যুক্ত হতে পারবে, অন্য কেউ যুক্ত হতে পারবে না। তাহলে মেটা পজিশনে প্লাস, এখানে কোনো ইলেকট্রোফাইল আসবে না, কেউ যুক্ত হতে পারবে না মেটা পজিশনে। তাহলে অর্থ প্যারা নির্দেশক বলতে বুঝাই শুধুমাত্র অর্থ অথবা প্যারা পজিশনে যুক্ত হতে পারবে, অন্য কোনো পজিশনে যুক্ত হতে পারবে না। কোনো গ্রুপ বেনজিন বলয়ে বসার পর যে পজিশনে মাইনাস তৈরি করবে বা ইলেকট্রোফাইলকে রাখবে ওই গ্রুপটা ওই নির্দেশক। তাহলে CH3 যে অর্থপ্যারা নির্দেশক, এগুলো কেউ ফিল দিবে না ভাই, বিশ্বাস করো, আমি দিয়েছি, দেখো ভালো করে বুঝতে পেরেছ। তো এইভাবে করে বাকিগুলো তোমরা বই থেকে দেখবে। আমাদের তো ভাই একটা লাইভ ক্লাস আর খুব বেশি সময় হয় না, আমি আমার কলিজাটা তোমাদেরকে দিয়ে দিই। কলিজা দিয়ে দিলেও 1 ঘন্টায় অনেক কিছুই পড়ানো যায় না। পড়ানো যায় যদি মুখস্থ লিখাই দিই, নোট করাই দিই, সুন্দর করে আমি নোট করাই দিতে পারবো তোমাকে, পৃষ্ঠার পরে পৃষ্ঠা, কোনো লাভ নাই। পৃষ্ঠার পর পৃষ্ঠা নোট করাইতে পারবো, কিছু বুঝবা না। ফিল দিতে পারলে এটা মজা বেশি। তাহলে তো তোমাদেরকে একটা শর্টকাট শিখিয়ে দিই, যেটা সব স্যার দেয়, আমিও সেই শর্টকাটটা দিব। সেটা হচ্ছে কোন একটা গ্রুপের মধ্যে যদি সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেল বন্ড, তাহলে সে বেনজিনকে ওই ইলেকট্রন দেওয়ার আশা দেখাবে, ফলে এটা প্লাস হবে, এরা মাইনাস হবে। সিঙ্গেল গ্রুপ থাকলে, যেমন মনে করো ফ্যানলের কথা যদি বলি, ফ্যানল ওয়েস সিঙ্গেল বন্ড থাকলে এই পজিশনগুলোতে মাইনাস হবে আর এটা প্লাস হবে। কিন্তু যদি কোনো গ্রুপে ডাবল বন্ড থাকে, কোন একটা গ্রুপ যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোমূলক বলা হয়, এটাকে বলা হচ্ছে নাইট্রোমূলক। নাইট্রোজেন ডাইঅক্সাইড যদি যুক্ত হয় নাইট্রোমূলক, তাহলে এখানে দ্বিবন্ধন থাকার কারণে ওই যে অক্সিজেন করবে কি জানো, এই ইলেকট্রনগুলোকে নিয়ে নিবে, নাইট্রোজেন থেকে ইলেকট্রনগুলোকে নিয়ে নিবে, ফলে নাইট্রোজেন প্লাস হয়ে যাবে। নাইট্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে নেয়, নাইট্রোজেন প্লাস হলে কার্বন থেকে এই যে নাইট্রোজেন অক্সিজেন টান দিবে, ফলে কার্বন থেকে টান দিলে এই কার্বনটা হারাবে, ফলে এটা প্লাস হবে, এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে, এরা মাইনাস হবে, তখন এরা মাইনাস হবে তখন। তাহলে দ্বিবন্ধন থাকলে কার্বন থেকে টান দিবে, আর সিঙ্গেল বন্ড থাকলে কার্বন ইলেকট্রন দিবে। তাহলে লিখে রাখো সিঙ্গেল বন্ড থাকলে তাহলে লিখে রাখো সিঙ্গেল বন্ড যদি থাকে তাহলে কার্বন ইলেকট্রন দিবে। সিঙ্গেল বন্ড থাকলে বেনজিন বলয়ে ইলেকট্রন দিবে। আর যদি ডাবল বন্ড থাকে, মূলকের কাছে ডাবল বন্ড থাকলে বা পাই বন্ড থাকলে, লিখে রাখো পাই বন্ড থাকলে বেনজিন থেকে টান দিবে, বেনজিন থেকে ইলেকট্রন টান দিবে। বেনজিনে ইলেকট্রন দেওয়াকে বলি সক্রিয় করা। ইলেকট্রন দেওয়া মানে সক্রিয় করা, কারণ ইলেকট্রন দিলেই বিক্রিয়া করতে পারবে।
আর ইলেকট্রন টান দেওয়া মানে হচ্ছে নিষ্ক্রিয় করা। ইলেকট্রন নিয়ে নিলে সে আর বিক্রিয়া করতে পারবে না, নিষ্ক্রিয় করা। তাই সবসময় মনে রাখবা অর্থোপ্যারাকে বলা হয় সক্রিয় গ্রুপ আর মেটাকে বলা হয় নিষ্ক্রিয় গ্রুপ। এই যে মেটা পজিশনে দেখো ভালো করে, মেটা পজিশনে মাইনাস তৈরি করছে, তাহলে এটা হচ্ছে মেটা নির্দেশক, এটা হচ্ছে মেটা নির্দেশক। আর এরা হচ্ছে কি অর্থ এবং প্যারা পজিশনে মাইনাস তৈরি করছে, তাহলে এরা হচ্ছে অর্থোপ্যারা নির্দেশক। অর্থোপ্যারা নির্দেশক বেনজিনে ইলেকট্রন দিবে, ফলে সক্রিয় করবে, আর মেটা নির্দেশক বেনজিন থেকে টান দিবে, নিষ্ক্রিয় করবে। সবচেয়ে বস লাইন হচ্ছে এটা, কোনো গ্রুপ বেনজিনে বসার পর যে পজিশনে মাইনাস তৈরি করবে ওই গ্রুপটা ওই নির্দেশক। যেমন এখানে মাইনাস তৈরি করছে মেটা পজিশনে, এই গ্রুপটার মেটা পজিশনে মাইনাস তৈরি করছে, তাই এটা মেটা নির্দেশক। আর এরা অর্থোপ্যারা পজিশনে নির্দেশ করছে, তাই অর্থোপ্যারা নির্দেশক। হয় অর্থোপ্যারা হবে, না হয় মেটা হবে, হয় অর্থোপ্যারা হবে, না হয় মেটা হবে। একটা ছক করে দিচ্ছি যাতে করে এই কথাগুলো আরও ভালো করে মনে থাকে। একটা ছক লিখে দিচ্ছি যাতে করে এই কথাগুলো আরও ভালো করে মনে থাকে। ছকটা একটু খুব দ্রুত লিখেই ক্লাসটা শেষ করে দিব। তাহলে দেখো অর্থোপ্যারা আর আরেকটা হচ্ছে মেটা, আমাদের গ্রুপ আছেই দুইটা, একটা অর্থোপ্যারা একটা মেটা। তাহলে অর্থোপ্যারা পজিশনে মাইনাস তৈরি করবে, লিখে রাখো অর্থোপ্যারা পজিশনে মাইনাস তৈরি করবে, মেটা পজিশনে মাইনাস তৈরি করবে। নাম্বার 2, বেনজিন বলয়ে ইলেকট্রন দিবে। নাম্বার 2, বেনজিন বলয় থেকে ইলেকট্রন টান দিবে। নাম্বার 3, বেনজিন বলয়, বলয় মানে ঋণ, সক্রিয় করবে। নাম্বার 3, নিষ্ক্রিয় করবে। নাম্বার 4, উদাহরণ CH3 OH সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ডেড মূলক। উদাহরণ ডাবল বন্ডের মূলক যারা আছে নাইট্রো মূলক, ডাবল বন্ডের মূলক যারা আছে ডাবল বন্ডেড মূলক, এরা হচ্ছে মেটা নির্দেশক। এই হচ্ছে ছক, করে নাও অর্থোপ্যারা এবং মেটার মধ্যে কম্প্যারিজন বা মনে রাখার একটা ব্যাপার। ওকে, তো মোটামুটি আমরা আমাদের অ্যারোমেটিক যোগের মেকানিজম যতটুকু পারি দেখাইছি। এখানে আরও অনেক পড়া আছে, সবটা আসলে দেখানো সম্ভব হয় না। তো যাই হোক, আমাদের মোটামুটি 7 দিন ক্লাস করলাম, তোমাদেরকে হয়তো ভিন্ন একটা স্টাইল দেখাতে সক্ষম হয়েছে, আমার টার্গেট ছিল এটাই। ঠিক আছে, আমার টার্গেট ছিল তোমাদেরকে ভিন্ন স্টাইল দেখাবো। তো আমাদের মোটামুটি যদি কারো ডিটেলস লাগে সেটার জন্য আমাদের পেড কোর্স আছে, এবং আমরা পেড কোর্সে খুব অল্প টাকা রেখেছি, মাত্র 950 টাকায় ফুল অর্গানিক কেমিস্ট্রি। তোমার অনেকগুলো রেকর্ড ক্লাস, অনেকগুলো জুম ক্লাস, আমাদের যারা মেন্টরস আছে তাদের এক্সামের কোয়েশন করা, তাদের একটা ফি আছে, আমাদের জুমের ফি আছে, বিভিন্ন ফির কারণে আমাদেরকে রাখতেই হয়। ফ্রি তা সব কিছু দিতে পারি না, যতটুকু পারি ততটুকু দিই। আমাদের নিজেদের একটা খরচ আছে, আমাদের আন্ডারে যারা কাজ করে মেন্টরসরা তাদের একটা বেতন আছে, এরপর আমাদের জুম বলো, ভিডিও বলো, বিভিন্ন জায়গায় একটা খরচ আছে, তাই না? এই খরচগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। তো সেই জন্য আমরা টাকাটা নিতে হয়, কিন্তু আমরা খুব অল্প রাখি, যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট, সে গরিব হোক, সে মধ্যবিত্ত হোক, সে ধনী হোক, সবাই যাতে দিতে পারে। সেজন্য আমরা লাখ লাখ টাকা রাখি না, হাজার হাজার টাকা রাখি না। 950 টাকা, 1000 টাকাও না, 950 টাকা দিয়ে তোমাকে 2 মাসে অর্গানিক কেমিস্ট্রি পড়ানো হবে। শুধু এইরকম পড়ানো হবে না, আমাদের পেড কোর্সে একদম প্রত্যেকটা জিনিস ডিটেলসে ভেঙে 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 দেখাবো। কোনো টপিক স্কিপ করা হবে না, একদম প্রত্যেকটা শুরু থেকে, নামকরণের শুরু থেকে, নামকরণের ন থেকে শুরু করে পলিমারকরণের একদম ন পর্যন্ত প্রত্যেকটা জিনিস স্কিপ ছাড়া প্রত্যেকটা জিনিস ধরে 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 দেখানো হবে। নো শর্ট সিলেবাস, নো অন্য কোনো সিলেবাস, ফুল একদম অর্গানিক কেমিস্ট্রি মাস্টার মানি মাস্টার। সেই জন্য আমরা আমাদের টাকাটা নিতে হয়, যে অনেকগুলো ক্লাস,
অনেকগুলো ক্লাস তোমাকে এখানে নেওয়া হবে। সো তোমাদের সেই যদি কেউ করতে চাও আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ঢুকে গেলেই হয়ে যাবে। আর যদি কেউ মনে করো তার যদি পড়া হয়ে গেছে তাহলে তুমি আমার স্টাইল ফলো করে নিজেই পড়ো, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। শুধুমাত্র স্টাইল চেঞ্জ করতে হবে, মুখস্থ করা যাবে না। তো সবাই আশা করি আমার জন্য দোয়া করবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।